আচ্ছা, হাফিজুর রহমান হাফিজুল্লাহ আসছেন। হাফিজুর রহমান হাফিজুল্লাহ, বলেন ভাই। জি ভাই, ভালো আছেন আসিফ মহিউদ্দিন ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো আছি, বলেন ভাই। আচ্ছা, আপনার একটা অনুষ্ঠানে দেখলাম যে আপনি বললেন যে স্ত্রীদের, যারা বিশেষ করে আপনারা যারা নাস্তিক দাবি করেন বা নাস্তিক, আপনাদের যারা স্ত্রী, তারা অন্য পুরুষের সাথে স্বেচ্ছায় মিলন করতে পারবে না, কারণ আপনাদের মাঝে একটা কমিটমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে। তো ওই চুক্তি যতক্ষণ পর্যন্ত তারা রহিত না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য পুরুষের সাথে স্বেচ্ছায় মিলিত হতে পারবে না। তো আমার জানার মানে বিষয় হলো, আপনাদের আপনারা যখন আপনাদের আপনাদের যারা নারী রয়েছে, মানে এই কথাটার মানে বুঝিনি ভাই। আপনাদের নারী মানে? কথার উদ্দেশ্য হলো, নাস্তিক যারা নারী রয়েছে, নাস্তিক, উদাহরণস্বরূপ আপনার যে স্ত্রী রয়েছে, আপনার স্ত্রী তার অন্য কোনো বন্ধুর সাথে মিলিত হতে পারবে না, যৌন সম্পর্ক করতে ভাই ভাই পারবে না। ভাই, এই জিনিসটার মানে কি ভাই? স্ত্রী এই জিনিসটার মানে কি বলেন তো আগে। হ্যাঁ হ্যাঁ, স্ত্রীর অর্থ তো আমাদের কাছে একটা, কিন্তু আপনাদের কাছে হলো যা দুইজন বন্ধু একটা চুক্তিবদ্ধ হলো যে আমরা এখন থেকে একত্রে জীবন যাপন চালাবো, অন্য কারোর সাথে যৌন মিলনে মিলন করব না। এই চুক্তিবদ্ধ হওয়ার নাম হলো স্বামী স্ত্রী, এটা হলো আপনাদের সংজ্ঞা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মোটামুটি আপনি কাছাকাছি গেছেন। যে আমাদের সংজ্ঞাটা হচ্ছে যে আমরা একটা পরিবার গঠন করব, আমরা একসাথে থাকবো, এবং হুম, অন্য কোনো পার্টনারের সাথে আমরা যৌন সম্পর্ক বা কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক আমরা তৈরি করব না। এটাকে আমরা একটা পরিবার বলি বা একটা স্বামী স্ত্রীর সম্পর্ক বলি, তাই তো? জি 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 জি। এখন এটা হচ্ছে আমরা একটা কমিটমেন্টের মধ্যে আসলাম যে আমরা একসাথে থাকবো, অন্য কোনো পার্টনারের সাথে, অন্য কোনো ব্যক্তির সাথে আমাদের কোনো ভালোবাসার সম্পর্ক বা যৌন সম্পর্ক হবে না, জি যতক্ষণ পর্যন্ত আমাদের এই এই চুক্তিটা আছে, আমরা একসাথে আছি ততক্ষণ পর্যন্ত। কিন্তু কিছুদিন পরে এরকম হতেই পারে যে আমাদের দুজনকে আর ভালো লাগতেছে না, বা আমাদের ভিতরে কোনো একটা সমস্যা হলো যে এটা নিয়ে। তখন আমরা কি করব? তখন আমাদের কি হুম। করা উচিত ভাই? আপনাদের এই চুক্তিটা রহিত করা উচিত, বাতিল করে দিতে হবে স্বেচ্ছায়, দুজনের হ্যাঁ, সন্তুষ্টিতে। দুইজনের সন্তুষ্ট চিত্তে এই সম্পর্কটা বাতিল করে দিতে হবে। তারপর দুইজনের জায়গায়, তখন যদি কেউ অন্য কোনো পার্টনারের সাথে সম্পর্ক করতে চায় বা স্বেচ্ছায় যা কিছু করতে চায়, সেটা তার ব্যাপার। আমি যদি জি করতে চাই, সেটা আমার ব্যাপার। সেখানে জি আবার জি সে নাক গলাইতে পারবে না, এবং জি জি আমি তার সম্পর্কের ব্যাপারে নাক গলাইতে পারবো না। জি। কিন্তু এখন আমার, যতক্ষণ পর্যন্ত এই চুক্তিটা ভ্যালিড, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমরা একজন আরেকজনের সম্পর্কের বিষয়ে নাক গলাইতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো হ্যাঁ, আপনাদের এবার কথা। বলেন। এখান হ্যাঁ, থেকে এবার আমার আপনি বলেন। প্রশ্নটা হলো যে, উদাহরণস্বরূপ আপনি এবং আপনার স্ত্রী অবশ্যই বিবাহ বন্ধনে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশে, তাই না? আমার যতটুকু ধারণা। না না, আমরা ইউরোপে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। এটা আচ্ছা একটা ইউরোপের কোর্টে। আচ্ছা, ইউরোপের কথা। আচ্ছা, ঠিক আছে, ধরেন আপনাদের মতো এরকম অনেকেই তো বাংলাদেশে আছে, তাই না? তো তারাও তো এভাবে চুক্তিবদ্ধ হয়। তো আমার জানার বিষয় হলো যে, আপনাদের চুক্তিবদ্ধ হন অবশ্যই কোনো ধর্মীয় কাবিননামার মাধ্যমে হন, মুসলিম কাবিননামা অথবা হিন্দু কাবিননামা, তাই না? কারণ নাস্তিক কাবিন, নট নেসেসারি। 1872 সালের একটা আইন আছে বাংলাদেশে, এটা আছে, এটা ব্রিটিশ ল। জি সেটার নাম হচ্ছে বিশেষ বিবাহ আইন। সেখানে আচ্ছা ব্রাহ্ম মতে বিয়ে করা যায় কোনো ধর্ম উল্লেখ করা ছাড়া বিশেষ বিবাহ আইনে বিবাহ করা যায়। আমার পরিচিত অনেক মানুষ আসলে এই আইন অনুসারে বিবাহ করেছে। হয়তো ছেলেটা মুসলমান, মেয়েটা হিন্দু, বা মেয়েটা মুসলমান, ছেলেটা হিন্দু, বা হুম, ছেলেটা হয়তো বৌদ্ধ, মেয়েটা হুম, মেয়েটা মুসলমান। এরকম জি। অনেকে বিয়ে করেছে, তাদের ধর্মীয় ব্যাপারটা উল্লেখ না করেই বিয়ে করেছে। তাতে এই আইন অনুসারে, বিশেষ বিবাহ আইন অনুসারে তারা এই বিয়েটা করতে পারে। না, এখন কিন্তু এই এই কিন্তু জি, কিন্তু কিন্তু একটু শেষ করি ভাই, একটু শেষ করি কথাটা। অবশ্যই। জি এইখানে বিষয়টা হচ্ছে যে ধর্ম তো এই ক্ষেত্রে বাধা হতে পারে না। একটা দুইজন মানুষ যদি পরস্পরকে ভালোবাসে, জি সেখানে জি ধর্মীয় বিধানটা তো মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না। দুইটা ধর্মের মানুষ যদি দুইজনকে ভালোবাসে, তাহলে তো তাদের অধিকার থাকা উচিত, নাগরিক আচ্ছা হিসেবে অধিকার থাকা উচিত, যে দুইজন দুইজনকে বেছে নিবে, দুইজন দুইজনকে ভালোবাসবে। এই অধিকারটা তো তাদের থাকা উচিত। আপনি কি ভাই মনে করেন না যে তাদের প্রত্যেক মানুষের এই অধিকারটা থাকা উচিত, তারা যে আচ্ছা। ধর্মেরই হোক না কেন? মানে তাদের আমি, পছন্দের জি, জি। মানুষ, বেছে নেওয়ার অধিকারটা তাদের থাকা উচিত। এটা কি আপনি মনে করেন না? আপনি কি এটার বিরোধিতা করেন? সাময়িকের জন্য আমি যেহেতু এখন, মানে আমি কথাটা আমি আপনাকে জিজ্ঞাসা করবো, আমি এটা একটা প্রশ্ন একটা সাজিয়ে বা আপনাকে জিজ্ঞাসা করবো, তো আমি এই বিষয়ে দ্বিমত বা ঐক্যমত আমি কিছু বলতে চাচ্ছি না। আমার এখন যে জানার বিষয়টা সেটা হলো যে, আপনারা যেই ধর্মের মাধ্যমেই একত্রিত হোক না কেন, নাস্তিক যারা বাংলাদেশে আছে, সেই চুক্তিনামায় কি এটা ভাই থাকে? ভাই ভাই, জি আবারও জি। বলছি যে ধর্মটা তো নট নেসেসারি। আমি একটা কথা বললাম, আপনি বোধহয় বুঝতে পারেন নাই। আচ্ছা, ধর্মটা নট নেসেসারি, ধর্মের উল্লেখ থাকাটা নট নেসেসারি। না না, আমি এটা তো হচ্ছে এটা হচ্ছে বুঝলাম। রাষ্ট্রের সাথে, যখন আপনি জি কোর্টে বিয়েটা করেন, তখন সেটা হচ্ছে জি রাষ্ট্রের কাছে আপনি রাষ্ট্রকে ইনফর্ম করেন, মানে সরকারিভাবে ইনফর্ম করেন যে আমরা দুইজন এখন কাপল, আমরা দুইজন একসাথে থাকবো। এখানে ধর্মটা উল্লেখ করাটা নেসেসারি না। যেমন আমি ইউরোপিয়ান জি কোর্টে আন্ডারে বিয়ে করেছি, সেখানে ধর্মের কোনো বিষয় সেখানে লেখা ছিল না। ঠিক আছে, হুম, একজন ইসের সামনে, জাজের সামনে আমরা দুইজন বসে
জি। একটা কাগজে সিগনেচার করেছি, সেই কাগজটা আমাদেরকে তখন পরে ফেরত দেওয়া হয়েছে। সেখানে কোনো ধর্মের কোনো সম্পর্ক ছিল না। আমাদের বিয়েটার মধ্যে ধর্মের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক এখান ছিল থেকে না। আমার এখন প্রশ্ন, ওইখানে কি এটা লেখা ছিল যে আপনি আপনার বিবির অনুমতি ছাড়া কারোর সাথে যৌন সম্পর্ক সহবাস করতে পারবেন না, এবং আপনার বিবিও আপনার অনুমতি ছাড়া অন্য পুরুষের সাথে সহবাস করতে পারবে না? এটা কি সেই কোডের কাবিননামার কোনো ধারায় লেখা ছিল? কোর্টের বলে কাবিন নামের ধারা, কোর্টের তো এটা কাবিন নামা না তো ভাই, এটা হচ্ছে কোর্টের বিবাহ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন ওইটাকে বলা হয়, ধারাটা। ওইটাকে বলা হয়, ওইটা ভাই চুক্তিটা না, ওইটা হচ্ছে বিবাহের রেজিস্ট্রেশন। আপনি বোধহয় বুঝতে ভুল করতেছেন। আচ্ছা, ওইটার হ্যাঁ, ভিতরে ভাই এখন আমার চুক্তিটা, জানা হলো। ভাই জি, কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে জি। নেন ভাই, কথাটা একটু শুনেন আগে। আচ্ছা, ওইটা ওইটা যে চুক্তি নামা আমাদের মধ্যে তা না তো ভাই, ওইটা হচ্ছে আচ্ছা, সরকারের কাছে আমরা রেজিস্টার করেছি। ঠিক হ্যাঁ, আছে, সরকারকে আমরা ইনফর্ম করেছি যে আমরা দুইজন এখন থেকে কাপল। কিন্তু আচ্ছা, সরকার সেখানে এসে আমাদেরকে, আমি ধরেন এমন কিছু করলাম বা আমার বউ এমন কিছু করলো, সরকার এসে এটার ভিতরে নাক গলাবে না যে ওই তুমি আচ্ছা, এটা, তুই আরেক আরেক মেয়ের সাথে তুমি কেন করছো। এটা সরকার এসে বলবে না, রাষ্ট্র এসে বলবে না, কোর্ট এসে বলবে না। সেখানে চুক্তিটা আচ্ছা, হচ্ছে আমাদের মধ্যে, হ্যাঁ, আমার সাথে আমার ওয়াইফের। এইখানে আচ্ছা, সরকারের কাছে আমরা শুধুমাত্র রেজিস্টার করেছি, এই আচ্ছা, সম্পর্কটাকে রেজিস্টার করেছি যেন এটা কিছু, ভাই আপনি মাঝখানে সাউন্ড না করে একটু শুনে নেন আগে। যেন ধরেন আমার যদি মৃত্যু হয় তাহলে আমার যে বিষয় সম্পত্তি আছে, বা তার যদি কোনো ঘটনা ঘটে তাহলে যে বিষয় সম্পত্তি আছে সেটার ব্যাপারে, বা আমার ডেড বডি, ধরেন আমি রাস্তায় কালকে মারা গেলাম, তখন আমার ডেড বডি তারা কি করবে, এই জিনিসগুলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য, বা আমার ধরেন কোনো একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তিটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্র কি করবে, এখানে আইন বিচার ব্যবস্থা কি করবে, আমার পার্টনারের কাছে যাবে। যেহেতু আমি তখন আর নাই, আমি তখন আর এক্সিস্ট করি না, তখন সেই রেজিস্ট্রেশন অনুসারে আমার যে পার্টনার আছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে এটা, এই বিষয়ে আমি কি করব। কিন্তু এটা তো সরকার বা রাষ্ট্র এসে নাক গলাবে না যে কে কার সাথে শুইতেছে, কে কার সাথে সম্পর্ক করতেছে। এই বিষয়ে তো ভাই দেশের আইনের কোনো মাথা ব্যথা নেই, কে কার সাথে কি করতেছে তাদের কি ভাই। আচ্ছা। এখন আমার প্রশ্নটা হলো, আপনারা কি পরবর্তীতে রেজিস্ট্রেশন করার পরে কি আপনারা এইভাবে কোনো চুক্তিবদ্ধ হয়েছেন? না না, আলাদা কোনো কাগজ? চুক্তিবদ্ধ না, কোনো কাগজপত্র চুক্তিবদ্ধ হয়নি, কিন্তু এটা হচ্ছে একটা অলিখিত চুক্তি। না, আপনি এটা কি হবে, অলিখিত কি হবে? মৌখিকও হয় নাই, লিখিতও হয় নাই, তাহলে এটা কেমন চুক্তি হলো? এইটা মানে এটাই তো অলিখিত চুক্তি, এই জন্যই তো বললাম অলিখিত চুক্তি। যেমন ধরেন চুক্তি হওয়ার জন্য তো ব্রিটেনের, মনে মনে তো কোনো চুক্তি করলে হয় না। দুইটা বান্ধবী, চিন্তা করেন, আপনি আপনি যখন এই ছাত্র ছিলেন, আপনার কোনো বান্ধবীর সাথে হয়তো আপনার একটা সম্পর্ক ছিল, তখন সে ওই বান্ধবী আপনাকে ভালো না বেশি আরেকজনকে ভালোবাসার অধিকার রাখতো, এবং তার সাথে শোয়ারও অধিকার রাখতো। এই ক্ষেত্রে আপনি অবশ্যই হ্যাঁ বলবেন। তাহলে না স্ত্রী চুক্তি সবসময় লিখিতই হতে হবে, এটা আপনাকে, এই ধরনের আইন কোথায় আছে ভাই? আমি তো বলি না লিখিত হতে হবে, মৌখিক হয়েছে। মৌখিক, এটা তো পরস্পর বোঝাই যায়, পরস্পর বুঝেই তো তারা বিয়েটা করে, বিয়েটা রেজিস্টার তো করে এটা বুঝেই। আর যদি আপনি যেটা বলতেছেন সেটারও ইউরোপের আইনে সেটারও অপশন আছে। আপনি যদি এরকম চান যে আপনিও একটা, এটাকে ইউরোপে বলা হয় ওপেন রিলেশনশিপ। ঠিক আছে, এটাকে বলা হয় ওপেন রিলেশনশিপ। যদি আপনি চান যে আপনি একটা পার্টনারের সাথে থাকবেন, বিবাহের সম্পর্কের ভিতরেই থাকবেন, বা মানে প্রেম ভালোবাসার সম্পর্কের ভিতরে থাকবেন, আপনি গিয়ে রাষ্ট্রের কাছে সেটা রেজিস্টার করতে পারেন, ওপেন রিলেশনশিপ হিসেবে রেজিস্টার করতে পারেন। এটার অপশন আছে। ওপেন রিলেশনশিপটা কি জিনিস আপনাকে বোঝায় বলতেছি। ওপেন রিলেশনশিপটা হচ্ছে এইটা, যে আপনার স্ত্রীও চাইলে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করতে পারবে, আপনিও চাইলে অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করতে পারবেন। আপনি তার ব্যাপারে নাক গলাবেন না বা তাকে বাধা দিবেন না, সেও আপনার ব্যাপারে নাক গলাবে না, আপনাকে বাধা দিবে না। এইটার অপশন আছে। যদি আপনারা এটা করতে চান, আপনার যদি সেরকম ইয়া হয়, তো সেটাও করতে পারেন। সেটাতেও রাষ্ট্র কোনো মাথা ঘামাবে না, রাষ্ট্র আপনাকে কোনো বাধা দিবে না। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা দুইজন কিভাবে আপনাদের সম্পর্কটাকে ডিফাইন করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমরা আমাদের সম্পর্কটাকে ডিফাইন করেছি এইভাবে যে আমি চাই না আমার ওয়াইফ আর কারোর সাথে সম্পর্ক করুক, আমার ওয়াইফও চায় না আমি আর কারোর সাথে সম্পর্ক করি। এই কারণে আমাদের ভিতরে এটা টিউন হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি এরকমও সম্পর্ক হতে পারে ইউরোপে যে দুইজন মুক্ত থাকবে, সম্পর্কের ব্যাপারে মুক্ত থাকবে, আরো জায়গায় গিয়ে অনেক কিছু করে আসবে, সেরকমও হতে পারে। কেউ কোনো কাপল থাকতে পারে, তারা সেভাবে করবে। কিন্তু এটা তো ব্যক্তি টু ব্যক্তি ভেরি করে, তাই না? না, আপনার এই কথাটা আমি তো বুঝলাম, কিন্তু আপনি আরেকটা সাক্ষাৎকারে আরেকজনের সাথে, নামটা আমি বলতে পারবো না, সে আপনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার বিবি আরেকজনের সাথে সম্পর্ক করতে পারবে কিনা, তখন আপনি বলেছেন না, পারবে না, কারণ আমাদের সাথে চুক্তি না না, হয়েছে। আমি বলেছি অবশ্যই পারবে, এখন যতক্ষণ পারবে না। আমাদের, আমি বলেছি অবশ্যই পারবে, যতক্ষণ আমাদের চুক্তিটা ভ্যালিড আছে ততক্ষণ পারবে না। কিন্তু যেহেতু আমি তো আমাদের, দেখছি চুক্তি হয় নাই, মৌখিক হয় নাই, ভাই লিখিত হয়। মাঝখানে কথা না বলে একটু শুনে নিন। এটাই তো হচ্ছে টিউন খাওয়া, যে আপনি কি চান, সে কি চায়। আমি আপনাকে বললাম না যে আমিও চাই না আমার ওয়াইফ আর কারোর সাথে সম্পর্ক করুক, আমার ওয়াইফও চায় না আমি আর কারোর সাথে সম্পর্ক করি।
এই টিউনটা আমাদের মধ্যে হয়েছে দেখেই তো আমরা এই সম্পর্কের ভিতরে এসেছি, তাই না? এবং এটার তো কোনো লিখিত থাকার কোনো প্রয়োজন নেই, আমরা দুজনেই জানি দুজনের ব্যাপার। মৌখিক তো থাকা দরকার, লিখিত না থাকলেও মৌখিক তো থাকতে হবে। ভাই মৌখিক আর কেন থাকতে হবে, এটা তো আমি বুঝলাম না ভাই। আপনার যদি থাকতে হয় তাহলে আপনি আপনারটা করেন, আপনি আপনার আচ্ছা, মৌখিক ভাবে করেন। আচ্ছা, না, আমরা তো সেটা ভাই কথাটা বলছি তো, একটু কথাটা শুনে নিন। আমরা সেটার প্রয়োজন মনে করি নাই কোনো একটা চুক্তিতে লিখে, একটা কাগজে লিখে রাখতে হবে তুমি কারোর সাথে করবা না, আমি কারোর সাথে করবো না, আসলে দুজন সাইন করি। ভাই আমরা এই ধরনের কাগজে বিশ্বাস করি না, কারণ যদি আমরা কাগজে লিখে রাখি তারপর যদি আমরা করি তাহলে কি হবে? তাহলে তো কিছু হবে না, তাই না? যদি কেউ করে সেই জিনিসটা তাহলে তো অটোমেটিক সেই চুক্তিটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তাই না? এখন আমার কথা হলো যে এই যে আপনি এবং আপনার বিবির সাথে মৌখিক হোক বা অলিখিত হোক যে চুক্তিটা করেছেন, এই চুক্তিটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? যে তার স্বাধীনতা খর্ব করা হচ্ছে না, বা আপনার স্বাধীনতাও কি সে খর্ব করতেছে না এই চুক্তি করার কারণে? মানবাধিকার খর্ব হয় যখন হচ্ছে একটা পক্ষ আর একটা পক্ষের দ্বারা অধিকার হরণ হয়, তখন মানবাধিকার লঙ্ঘন হয়। ভাই মানবাধিকার লঙ্ঘন কাকে বলে এই জিনিসটা কি আপনি বোঝেন ভাই? মানে আপনার কি এই বিষয়ে কোনো ধারণা আছে? সিরিয়াসলি একটু বলেন তো। ধরেন আপনার থেকে আমি ধারণা নিলাম এখন, ঠিক আছে? না 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 না, এই মানবাধিকার লঙ্ঘন হতে হলে একটা পক্ষের একটু বেশি সুবিধা পেতে হয় আর একটা পক্ষের একটু কম সুবিধা পেতে হয়। যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনার নবী মোহাম্মদ যখন দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে করতেছিল, হাফসার বিছানায় তুলে, মারিয়া কিপ্তিয়াকে হাফসার বিছানায় তুলে, যখন হাফসাকে যখন কথার মাঝখানে কথা বলেন না ভাই প্লিজ। না না, আমি আমার নবী নিয়ে কথা বলছি। আপনি কথার মাঝখানে কথা বলতেছেন ভাই, আমাকে কথাটা শেষ করতে দেন, আপনি কথাটা শুনেন একটু মনোযোগ দিয়ে। আপনার নবী যখন হাফসাকে, ওমরের মেয়ে হাফসাকে বাপের বাড়ি পাঠায়, যখন দাসী মারিয়া কিপ্তিয়াকে বিছানায় তুলে ডাস ডাস ঠাস 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 করে করতেছিল, হঠাৎ করে হাফসা কিভাবে জানলেন ঠাস ঠাস হয়েছে? এটা আপনি কিভাবে জানলেন? এটা আমার প্রশ্ন। আমার ধারণা, কারণ আপনি ধারণা থেকে আপনি কেন বলবেন আরেকজনের ব্যাপারে? এটা তো আপনি একটা মানবাধিকার লঙ্ঘন করলেন। তাহলে আপনি ঠিক আছে, আপনি আমাকে কারেকশন করে দেন, আপনার নবী কিভাবে করতো? টাস টাস করে করতো নাকি পচ পচ করে করতো? হ্যাঁ, এই কোনটাই বর্ণনা পাওয়া যায় নাই, কোনটাই বর্ণনা পাওয়া যায়। ঠিক আছে, আমি আমার কথা এক্সপান্ড করলাম, তাহলে আপনার কারণে আমি আমার কথা এক্সপান্ড করলাম। এখন শুনেন আমার কথা করে করতো কিনা ভাই, আমার কথাটা শেষ হয়নি। আপনি মাঝখানে বারবার ইয়া করেন তাহলে আমি কথাটা শেষ করবো কিভাবে? আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারিয়া কিপ্তিয়াকে, হাফসাকে বাপের বাড়ি পাঠায়, মারিয়া কিপ্তিয়াকে বিছানায় তুলে যখন সহবত করতেছিল, দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে সহবত করতেছিল। না, সহবত না, সুহবত। হ্যাঁ, কি শব্দটা? সুহবত। সুহবত, আচ্ছা সুহবত, মাশাআল্লাহ ভাই। সুহবত, দাসীর সাথে সুহবত করতেছিল যখন আপনার নবী। না, মাশাআল্লাহ অর্থ হলো আল্লাহ যা চেয়েছে। আপনি তো আল্লাহকে স্বীকারই করেন না, আপনি মাশাআল্লাহ বললে তো এটা আপনার বিশ্বাসের বিপরীত হয়ে গেল। না না, আপনার মানে সম্মানার্থে বলছি আমি মাশাআল্লাহ। না না, আপনি যেটা বিশ্বাস করেন না ওটা বললে তো আপনি বারবার আমাকে থামাচ্ছেন ভাই। আপনি কেন আমাকে বারবার থামাচ্ছেন? আমার কথাটা শেষ করতে দিচ্ছেন না। আমি তো তাও একটু পরে বলবেন যে আপনি এতক্ষণ কথা বললেন, আমারে কথা বলতে দিলেন না। আপনি যদি আমাকে শেষ করতে না দেন তাহলে তো কথাটা টেনে লম্বা করতে হবে তো আমার, তাই না? আচ্ছা, বারবার ইন্টারাপ্ট করলে তো আমি মানে ইয়া করতে পারতেছি না, শেষ করতে পারতেছি না। তাহলে আরেকটু সতর্ক করে বলেন, তাহলে আমি আপনাকে থামাবো না। একটু পরে তো আপনি আবার বলবেন যে আমারে কথা বলতে দিল না, আসিফ মহিউদ্দিন কত খারাপ, আমরা কথা বলতে দিল না। আপনার নবী যখন মারিয়া কিপ্তিয়াকে করতেছিল, সহবত করতেছিল, তখন এই যে হাফসা পেছনে এসে দেখলো যে এই তো ঘটনা, তো ভিতরে তো ঘটনা ঘটতেছে ভিতরে, তখন তো দরজার সামনে বসে কান্নাকাটি শুরু করলো যে কি ব্যাপার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভিতরে দাসীর সাথে মানে লাগালাগি করতেছে। আমরা খাস বাংলায় যেটাকে বলি লাগালাগি করতেছে। না, লাগালাগি বলি না, আমরা সহবাস বলি বাংলায়। না মানে আমি অনেক শুনেছি, ঢাকায় বিভিন্ন অঞ্চলে শুনেছি লাগালাগি বলে এটাকে, লাগাচ্ছিল। আপনার বাবা মা কি লাগালাগি করতো নাকি সহবাস করতো? মানে সবাই লাগালাগি করতো, কিন্তু আমার বাবা কোনোদিন দাসী লাগায় নাই ভাই। আপনার মাকে কি লাগালাগি করছে নাকি সহবাস করছে? আমার বাবা মা করতো, কিন্তু দাসী হচ্ছে দাসী হচ্ছে লাগালাগি করা, ওটা হচ্ছে দাসীকে হচ্ছে লাগালাগি করা। না না, আপনি কিছু আগে বললেন ঢাকার আপনি কি আপনার দাসীর সন্তান নাকি আপনার মায়ের, মানে আপনার মা কি আপনার বাবার দাসী ছিল? আমার প্রশ্নটা হলো যে ঢাকা থেকে এখন ভাই বারবার আমাকে ইন্টারাপ্ট করতেছেন এবং ইন্টারাপ্ট করার মাধ্যমে আপনি আমার কথাটাকে আরো টেনে লম্বা করে দিচ্ছেন। আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা শেষ করতে দেন। যে আপনার নবী যে দাসের সাথে লাগালাগি করছিল, এইখানে অধিকার হরণ হয়েছে। অধিকার হরণটা কি সেটি বলতেছি তো। কেন আপনি মাঝখানে কথা বলে আমি বলবো কিভাবে ভাই? আপনি কথাটা মাঝখানে কথা না বলে শুনেন আগে। অধিকার হরণটা হচ্ছে এই যে আপনার যে হযরত মুহাম্মদের যে বিবি হাফসা কিন্তু তার দাসের সাথে লাগালাগি করতে পারতো না, কিন্তু আপনার নবী দাসীর সাথে লাগালাগি করতে পারতো। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা ইমব্যালেন্স তৈরি হলো। ইমব্যালেন্সটা কি? যে একটা পক্ষের, একটা লিঙ্গের মানুষের দাসী বান্দির সাথে এগুলা করার অধিকার আছে, আর আরেকটা লিঙ্গের মানুষের দাসের সাথে সেই জিনিসটা করার অধিকার নেই। মানে অধিকারটা দেয়া হলো একটা পক্ষকে। আপনার নবী 11টা বিবির সাথে এক রাত্রে সেক্স করতো, সহিহ হাদিসে আছে, সহিহ বুখারী অনেকগুলো সহিহ হাদিসে আছে। এক রাতে মানে এক গোসলে, তাও কি নোংরা বেটা, খাটাস, নোংরা খাটাস বেটা, এক গোসলে হচ্ছে গিয়ে 9 বিবি এবং 2 দাসীর সাথে গিয়ে লাগালাগি করতো। কিন্তু আপনার
তার যে স্ত্রীরা তাদের কিন্তু সেই অধিকারটা ছিল না, যে তারাও মানে এক রাতে 9টা স্বামীর সাথে গিয়ে লাগালাগি করবে। আমি এটা বলছি না যে একটা নারীকে এই অধিকারটা দিতে হবে যে 9টা পুরুষ এবং 2টা দাসীর সাথে সেক্স করার অধিকারটা দিতে হবে, এটা আমি বলছি না। আমি বলছি যে অধিকারটা সর্বক্ষেত্রে সমান থাকতে হবে, লিঙ্গের ভিত্তিতে একটা পক্ষ বেশি অধিকার পাবে আর একটা পক্ষ কম অধিকার পাবে, এইটা হতে দেওয়া যাবে না। এইটা হচ্ছে ভাই কথার মাঝখানে আবারও আপনি কথা আপনি কথা এত লম্বা কেন করতেছেন? আপনি তো আমাকে লম্বা করতে ভাই, সংক্ষেপে কথা শুনতে হইলে অন্য কোথাও যান ভাই। আমি কথাটা শেষ করবো, তারপর আপনি আবার বললেন, আপনাকে তো আমি সুযোগ দিচ্ছি, তাই না? আমার এখানে তো অনেক অনেক দর্শক বসে আছে। আমি তো বুঝে ফেলছি, আমি তো আপনি যে আমাকে যে বুঝাইলেন, আপনি যে মানবাধিকারের যেটা বুঝাইলেন, বুঝে ফেলছি তো আমি। ব্যাকস্টেজে অনেক দর্শক বসে আছে, আপনার তো মানে আপনাকে আপনি সুযোগটা পাচ্ছেন, সুতরাং সুযোগটা ব্যবহার করেন, নাহলে আপনি আমি বের করে দিয়ে আরেকজনকে আপনি আমার কথাটা বুঝেন। আপনি আমাকে সুযোগ দিবেন, ঠিক সুযোগ দিয়ে আপনি যদি অতিরিক্ত কিছু বলেন যেটা আমার সুযোগের পরিবর্তে আরো আপনি অবমাননা করতেছেন কাউকে, তাহলে তো আমি সুযোগটা এটা তো অবমাননা করতেছি কোথায় ভাই? আমি তো মানে একদম যে কয়টা কথা বলেছি না এত লম্বা কথা বলে আপনি কি স্বীকার করেন না যে আপনার নবী দাসীর সাথে সেক্স করতে, এটাকে আপনি বিশ্বাস করেন না? আমি ওদিকে যাচ্ছি না তো, আপনি আমাকে কি জানাতে কেন যাচ্ছেন না? আমি তো আপনাকে এই জিনিসটাই বোঝালাম যে এখানেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আচ্ছা, আপনি এক শব্দে বুঝাই ফেলতে পারেন। এবং দাসী, এবং তারপরে আমার কথা তো শেষ হয়নি ভাই, আপনি তো আমার কথা শেষ করতে দিচ্ছেন না। বুঝে ফেলেন নাই তো ভাই, আপনি বুঝলেও তো শুধু হবে না। এখানে শত শত দর্শক, এখন 650 দর্শক এখন চলতেছে, তাদেরও বুঝতে হবে একজন দাসীর সাথে সেক্স করা এই জিনিসটা, এই জিনিসটা নিয়ে এখন আমি কথা বলবো। একজন দাসীর সাথে সেক্স করা, দাসী জিনিসটা কি? দাসী জিনিস হচ্ছে ভাই, আপনি মাঝখানে বারবার কথা বলছেন ভাই, আপনাকে আমি তাহলে এখন মিউট করে দিতে বাধ্য হবো। আপনাকে এখন আমি মিউট করে দিতে বাধ্য হলাম ভাই, আপনি বারবার ইন্টারাপ্ট করতেছেন। দাসী জিনিসটা কি? দাসী মানুষ, দাসী হচ্ছে তারা যারা হচ্ছে একটা সম্পত্তির মতো, তাদের কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না। যেমন একজন দাসকে যদি আমি বলি ঘর ঝাড়ু দে, তার ঘর ঝাড়ুই দিতে হবে, তার আর কোনো মতামত নাই। এই মতামত না থাকাটা, এবং তাকে আমি দোকানে নিয়ে মানে বাজারে নিয়ে বিক্রিও করে দিতে পারি, বা তাকে আমি কাউকে দানও করে দিতে পারি, এমনকি তাকে চাইলে আমি বিক্রি মানে মুক্ত করে দিতে পারি, বিক্রিও করে দিতে পারি, যা ইচ্ছা করতে পারি তাকে আমি। এদেরকে বলা হয় দাস দাসী। এখন মোহাম্মদ এই যে মারিয়া কিপ্তিয়া এবং রায়হানার সাথেও করতো, আরো দাসী ছিল, একটা দাসী যে ছিল তা না, আরো দাসী ছিল মোহাম্মদের, এবং মোহাম্মদ এই দাসী সেক্স করে একটা বাচ্চা পর্যন্ত পয়দা করেছিল। সেই বাচ্চাটার নাম ছিল ইব্রাহিম, যে 16 মাস বা 18 মাস বয়সে মারা গিয়েছিল। এই বিষয়টা পরিষ্কার ভাবে বর্ণনা এসেছে। এই যে দাসীদের সাথে সেক্স, এই দাসীদের সাথে সেক্সটা খারাপ কেন? কারণ হচ্ছে এখানে দাসীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। একে তো অধিকার লঙ্ঘিত হচ্ছে, সে দাসী এই কারণে অধিকার লঙ্ঘিত হচ্ছে কারণ একজন মানুষের সেখানে কোনো স্বাধীন মতামত থাকে না বা স্বাধীন বক্তব্য থাকে না, তার স্বাধীনতাটা কি থাকে না, এটা একটা অধিকার লঙ্ঘন। এবং দ্বিতীয় হচ্ছে তার সাথে যৌন সম্পর্ক করা, যেই মানুষটার কোনো কনসেন্টই নাই, যেই মানুষের কনসেন্টের কোনো মূল্য নাই, কনসেন্ট মানে হচ্ছে সম্মতি, যেই মানুষের সম্মতির কোনো মূল্য নাই, তার সাথে যৌন সম্পর্ক করাটা হচ্ছে তার অবশ্যই তার অধিকার লঙ্ঘন করা। এই যে এইখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যে নবী মোহাম্মদ দাসীর সাথে সঙ্গম করেছে, আবার বাচ্চা পর্যন্ত পয়দা করে ফেলছে বা দাসীর গর্ভে, এইটা হচ্ছে অধিকার লঙ্ঘন করা। হ্যাঁ, এইবার আপনি বলেন হাফিজুর রহমান। এখন আমার কথা হলো যে আপনি যে বললেন যে একজনকে একটা অধিকার দেওয়া আরেকজন অধিকার না পাওয়া, এটা হলো মানবাধিকার লঙ্ঘন, তাই না? আপনি মানে 5 মিনিটের কথার সারাংশ তো এইটাই, তাই না? হ্যালো, হ্যাঁ ভাই আপনি বলেন, আমি শুনতেছি। না আচ্ছা ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো, যদি বিষয়টা এরকমই হয়, আমাদের বাংলাদেশের কাউকে গ্রেফতার করতে হলে প্রধানমন্ত্রীও গ্রেফতার করতে পারবে না, একটা যিনি রিক্সাওয়ালা আছে কাউকে অপরাধ করার কারণে তাকে কিন্তু গ্রেফতার করতে পারবে না, করে তাকে 5 বছর 10 বছরের সাজাও দিতে পারবেন। এই অধিকারটা কিন্তু সীমাবদ্ধ পুলিশ এবং কোর্টের সাথে সম্পর্ক, তাই না? তাহলে এটাও কি মানবাধিকার লঙ্ঘন নয় যে একজনে পারবে আরেকজন পারবে না? এটা বুঝি নেই ভাই, কি বললেন কিছু বুঝি নেই ভাই, আবার একটু বলেন, ভালো করে বুঝায় বলেন। হ্যাঁ ভালো করে বুঝায় বলতেছি যে একজন পুরুষ 4টা বিবাহ করতে পারবে বা আরো বেশি বিবাহ করতে পারবে, বা কেউ করেছে, আর একটা মহিলা শুধু একটা বিবাহ করতে পারবে, বেশি করতে পারবে না, এটা মানবাধিকার লঙ্ঘন। একজন 4 বিবাহের অধিকার পাচ্ছে, আরেকজন 1 বিবাহের অধিকার পাচ্ছে। আপনি এটাই আমাকে মনে হয় বুঝালেন। এখন আমার জানার বিষয় হলো, আমিও মানুষ, আপনিও মানুষ, প্রধানমন্ত্রীও মানুষ, পুলিশও মানুষ, আবার বিচারকও মানুষ, কিন্তু বিচার করা, গ্রেফতার করা, এটা 2টা শ্রেণীর সাথে সীমাবদ্ধ, পুলিশের সাথে এবং বিচারকের সাথে। এই যে একটা অধিকার, এটা এক পক্ষের পুরুষ পাচ্ছে, এক পক্ষের লোকরা পাচ্ছে, আরেক পক্ষের লোকরা পাচ্ছে না, জনসাধারণ পাচ্ছে না বিচার করার অধিকার, এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? এটা কিভাবে মানবাধিকার লঙ্ঘন? মানে আমি কিছু বুঝলাম না তো ভাই। আপনি বুঝলেন না, আমি বুঝাচ্ছি। মানে একটা রাষ্ট্রের সাথে, মনে করেন আপনি একজন পুরুষ, এখন আমি কথা বলছি ভাই, আচ্ছা, একটা রাষ্ট্রের সাথে একটা জনগণের একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কের ভিত্তিটা হচ্ছে সংবিধান। হ্যাঁ, সেই সংবিধানে যে জিনিসটা বলা আছে যে
সংবিধানে কিছু নিয়ম কানুন তৈরি করে দেওয়া আছে যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এবং সেই সংবিধানের আলোকে একটা আইন কাঠামো তৈরি করা হয়েছে, এবং সেই আইন কাঠামোর ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালিত হয়। এবং সেই আইন কাঠামোর ভিত্তিতে কেউ যদি এমন কোনো অন্যায় করে যেটা সেই আইনের বিরোধী, তাহলে একটা বিচারক যে কাজটা করতে পারে, পুলিশ যে কাজটা করতে পারে, সেই ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। কিন্তু গ্রেফতার করে তার গায়ে কোনো শারীরিক অত্যাচার করতে পারে না। কোনো পুলিশ কোনো অপরাধী, সেটা যে কোনো অপরাধী হোক, তার গায়ে কোনো শারীরিক আঘাত করতে পারে না। তাকে, তার দায়িত্ব হচ্ছে সেই বিষয়টা ইনভেস্টিগেট করে বিচারকের কাছে সোপর্দ করা, বিচারের জন্য বিচারকের কাছে সোপর্দ করা। যদি সেই পুলিশ যদি সেই ব্যক্তির গায়ে আঘাত করে, কোনো ধরনের টর্চার করে, তাহলে মানবাধিকার লঙ্ঘন হয়। কিন্তু গ্রেফতার করলে কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়? গ্রেফতার করাটা তো সেই যে সাংবিধানিক অধিকার আছে পুলিশের, কাউকে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে কাউকে গ্রেফতার করার তো সাংবিধানিক অধিকার আছে। আচ্ছা, আমাদের সাথে অমিত ভাই এসেছেন। অমিত ভাই কি আপনি কি এসেছেন? অমিত ভাই কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আসিফ ভাই, অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ অমিত ভাই আসার জন্য। তাহলে আমরা এই যে হাফিজুর রহমানের ওনার সাথে একটু কথা বলছি, আপনিও থাকেন। থ্যাংক ইউ। তবে আমি অমিত ভাই, একটা কথা, হ্যাঁ অমিত ভাই বলেন, অমিত ভাই বলেন। হ্যাঁ, আমি জানি না উনি কি ভাবছিলেন, মানে মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার বলতে উনি কি বোঝেন আমি জানি না। তবে আমার মনে হয় হাফিজুর রহমান ভাইয়ের মনে হয় যে যদি কোনো পুলিশ ঘুষ খায়, বা যদি কোনো বিচারক যদি ঘুষ খায়, বা ধরুন কোনো একটা খুন করলো বা কিছু করলো, তারা বোধহয় আইনের আওতার বাইরে, এরকম মনে হয় কি আপনার, হাফিজুর রহমান ভাই? আচ্ছা, আমি একজনের সাথে কথা বললে একটু সুবিধা হবে, যেহেতু আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতেছি। না, না, কথা ভাই, বলার সবাই কি উত্তর মনে দিলেন করেন না? ভাই, মনে করেন আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি। না, হ্যাঁ, মানে একজনের সাথে কথা বলে একজনের সাথে কথা বলা, ব্যালেন্সটা ঠিক থাকে, সহজ হয় কথা বলা। আমি ব্যালেন্স মেনটেন করবো, চিন্তা নেই, আপনার কোনো চিন্তা নেই, ব্যালেন্স ঠিক মেনটেন হবে। আপনাকে আমি একটা প্রশ্ন করলাম, সেই প্রশ্নটা একটু উত্তর দিলে ভালো হয়। আপনার কি মনে হয় যে না। এই পুলিশ এরা আইনের আওতার বাইরে? না, আমি ওই কথা আমি বলতেছি না, আমি বলতে চাচ্ছি আপনি হলো তাই বললেন, যে আপনি তাই বললেন না, যে না, একজন না। পুলিশ একজন মানুষকে ধরতে পারে, তাহলে কি সেটা, কিন্তু মানুষটা পুলিশকে ধরতে পারে না, এইটা কি মানবাধিকার লঙ্ঘন হলো না? মানে একজন অধিকার পাচ্ছে, আরেকজন পাচ্ছে না। জি, এক্স্যাক্টলি। কিন্তু আপনি এটা ভাবছেন কি কেন, যে পুলিশ কি আইনের আওতার বাইরে? না, সে আইনের আওতার বাইরে না। সে যদি চুরি করে তাকে কি আপনি ধরতে পারবেন? বা ধরুন হচ্ছে পুলিশ না, আমি পারবো ঘুষ না। নিয়েছে, হ্যাঁ। তা আপনাদের দেশে এরকম, মানে তার এগেইনস্টে আপনি কোনো কমপ্লেন করতে পারেন না? এটা কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারবো না আমি। আপনি পারবেন না, আপনি কমপ্লেন তো করতে পারবেন। কমপ্লেন পারবো, কিন্তু আরেকজন পুলিশ তাকে আরেকজন অ্যারেস্ট করতে হবে, এই ক্ষমতা আমার নাই। তাকে যাকে রাষ্ট্র সেই দায়িত্বটা দিবে, সেই জি। পুলিশকেও গ্রেফতার করার, এমনকি সে যদি বিচারকও হয় তার বিরুদ্ধে হ্যাঁ। আপনি কমপ্লেন করতে পারবেন। আচ্ছা, এমনকি জি, সে জি। যদি মন্ত্রীও হয় তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে পারবেন। জি। এবং রাষ্ট্র যাকে সেই দায়িত্বটা দিবে সে সেই দায়িত্বটা পালন করবে। এই রাষ্ট্রটা সেই পুলিশকে এই দায়িত্বটা দিয়েছে যে আপনি যদি চুরি করেন তাহলে আপনাকে ধরার, কিন্তু সেই পুলিশকেও জবাবদিহিতার ভিতরে থাকতে হবে, সেই পুলিশকেও সেই আইনের ভিতরে থাকতে হবে। এমন না যে সে আইনের উঠে চলে গেছে, পুলিশ হয়েছে না, আমি মানে তো সে মনে আইনের উঠে করতেছি চলে না। গেছে, তাই না? হ্যাঁ, তাহলে না, তো মানবাধিকার লঙ্ঘন হলো কিভাবে? হ্যাঁ, আমার কিভাবে হলো সেটা হলো যে আপনি কিন্তু ওই বিবাহের ক্ষেত্রে পুরুষ 4 বিবাহ করতে পারবে, মহিলা 1 বিবাহ করতে পারবে, এখানে সমতা হচ্ছে না, তাই না মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আপনি এটা বলেছেন। তো আমার কথা হলো পুলিশ গ্রেফতার করতে পারবে কিন্তু জনগণ পারবে না, এটাও মানবাধিকার লঙ্ঘন হওয়ার কথা। কিন্তু আপনি বলতেছেন যে না, এটা রাষ্ট্রীয় যে সংবিধান আছে, এই সংবিধান তাদেরকে এই ক্ষমতা দিয়েছে। এখন আমার কথা হলো রাষ্ট্রীয় সংবিধান যদি ক্ষমতা দিতে পারে, তো ধর্ম তো ক্ষমতা দিতে পারে। না, ধর্ম কিভাবে পুরুষকে ক্ষমতা দিয়েছে, দিতে পারে? ধর্ম ক্ষমতা রাষ্ট্র কিভাবে কিভাবে দিতে দিতে পারে? পারে? রাষ্ট্র কিভাবে যেভাবে দিতে পারে, ধর্ম সেভাবে দিতে পারে। না, রাষ্ট্রটা তো ধর্মটা কিভাবে দিতে পারে ভাই? বাংলাদেশে তো রাষ্ট্র কিভাবে হিন্দুরা দিতে থাকে পারে? ভাই, রাষ্ট্র বাংলাদেশে তো ভাই, কথাটা তো আপনি বলেছেন, এখন একটু শোনেন, আপনি কথার মাঝখানে বারবার কথা বলেন। ভাই, রাষ্ট্রতে তো হিন্দুরাও থাকে, রাষ্ট্রে তো বৌদ্ধরাও থাকে, তাই না? কিন্তু এই রাষ্ট্রের ভিতরে যারা থাকে সবাই তো বাংলাদেশের নাগরিক, তাই না? নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমি তো না বলতে বললেন তাই কিছু বললাম না। আমি তো বলতে চাচ্ছি কি যে রাষ্ট্র যেভাবে হিন্দু নাগরিককে অধিকার দিয়েছে। আচ্ছা, ওনার বোধহয় লাইন কেটে গেল। আচ্ছা, হাফিজুল্লাহ সাহেব, ভাই, আপনি একটু বিষয়টা চিন্তা করে দেখেন। উনি বলতেছেন যে একটা মানে স্বামী এবং স্ত্রীর ভিতরে, আচ্ছা, আবার এসছেন হাফিজুল্লাহ সাহেব, আবার এসছেন। অমিত জি, ভাই, আপনি আসিফ মহিউদ্দিন ভাই। আচ্ছা, হাফিজুল ভাই, আপনি একটু নিজেকে মিউট রাখেন, আমি একটু অমিত ভাইয়ের সাথে কথা বলছি। যে উনি বলতে চাচ্ছেন যে একটা নারী এবং পুরুষের ভিতরে সমতা যদি না থাকে, তাহলে যে বৈবাহিক সম্পর্কের ভিতরে যে সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়, উনি সেটার উদাহরণ দিয়ে উনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে পুলিশ তো আমাকে ধরতে পারে, আমি তো পুলিশকে ধরতে পারি না, এটা নাকি মানবাধিকার লঙ্ঘন। অমিত ভাই, এই দুইটার মানে কম্পেয়ার
বিষয়ে আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, নিশ্চয়ই অ্যানালজিটা একেবারেই হয়নি। অ্যানালজিটা হয়নি তার কারণ এখানে রাষ্ট্র যখন কাউকে ক্ষমতা দেয়, ক্ষমতা যখন প্রদান করে, একজনকে কোনো একটা দায়িত্ব দেয়া থাকতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে তার অধিকার যে সমস্ত কাজগুলো, ধরুন হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, একটা মিনিমাম শিক্ষা, শিক্ষার অধিকার, একটা মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ডের অধিকার, বা ধরুন ব্যক্তি স্বাধীনতা, বা ধরুন ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, এই অধিকারগুলো প্রত্যেকের ক্ষেত্রেই সমান। এরকম নয় যে কারো ক্ষেত্রে বেশি ক্ষমতা দেওয়া আছে যে তুই বলতে পারবি, আমি বলতে পারবো না, তুই এটা করতে পারবি, আমি এটা করতে পারবো না। এখানে যদি আমার যদি চুরি করার অধিকার না থাকে, তাহলে অন্য কোনো মানুষেরও সেই রাষ্ট্রের মধ্যে চুরি করার অধিকার নেই। সেটা জাজ হোক, সেটা মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, রাষ্ট্রপতি হোক, রাজ্যপাল হোক, হোয়াট এভার, তার উপরে কিছু ডিপেন্ড করে না, তার উপরে কোনো কিছু নির্ভর করে না। আমার যদি একটা অধিকার থাকে যে আমি শিক্ষার যে কোনো একটা শিক্ষা আমি গ্রহণ করতে পারি, যে কোনো একটা বই আমি পড়তে পারি, এই অধিকারটা যদি আমার থাকে, আপনারও থাকবে। সে আপনি যাই হন, আপনারও সেই অধিকারটা থাকবে। আপনার যদি এরকম অধিকার থাকে যে আপনি একটা কথা বলতে পারবেন, সে যেরকমই কথা হোক, সেই কথাটা আপনি নিজের ফ্রিডম, মানে নিজের স্পিচ, নিজের ভাবনা চিন্তা, নিজের ওপিনিয়ন, সেটা রাখতে পারবেন। আপনার যদি ভোটাধিকার থাকে, আমারও থাকবে। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি একজন বিশাল একজন কেউ কেটা, ধরুন হচ্ছে আপনি একজন মন্ত্রী বা কিছু, তার উপরে কোনো কিছু ডিপেন্ড করে না। এইখানে একটা দায়িত্ব আর একটা অধিকার, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এইখানে ক্ষমতা একজনকে দেওয়া আছে, সেই ক্ষমতাটা কি? তার দায়িত্ব পালন করার ক্ষমতা। কিরকম ক্ষমতা? সেটা হচ্ছে যাতে এই যে মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়। যেমন ধরুন একজন চুরি করছে, একজন হত্যা করছে, এই অধিকারগুলো যাতে লঙ্ঘিত না হয়, সেইটার জন্য একটা স্টেট, একটা রাজ্য বা একজন রাষ্ট্র সবসময় সতর্ক থাকতে হয়। এবং সেই কাজগুলো করার জন্য তারা কয়েকজন মানুষের উপরে ভাগ করে দিয়েছে, তুই এটা করবি, তুই ওটা করবি, তুই এই কাজটা করবি, তুই এই কাজটা করবি। তার কারণ কি? তারা সেই সমস্ত কাজের জন্য স্পেশালি ট্রেন্ড। একজন বিচারক, সে পড়াশোনা করে বিচারক হয়, এরকম নয় যে আমি যদি ভাবি যে বিচারক হয়ে যাব, তা হতে পারে না। কারণ একটা বিএলএলবি করা, বা ধরুন একজন পুলিশ, সে ট্রেনিং নেওয়া, সেগুলোর মধ্যে তার মধ্যে একটা ডিফারেন্স আছে। আমি যেটা করতে পারি, কেউ যদি কোনো রকম যদি এই মানবাধিকার লঙ্ঘন করে, বা সে যদি কোনো অনুচিত কার্য করে, তাহলে আমি তার এগেনস্টে একটা কমপ্লেন করতে পারি। তার মানে এটা নয় যে আমি গিয়ে তাকে, মানে সে যে একদম ছাড়া পেয়ে যাবে, এটা নয়, সে কখনোই নয়। আর তার মানে এটাও নয় যে আমি গিয়ে তাকে ধরতে পারবো। তার কারণটা কি? কারণ হচ্ছে আমি সেই ইয়ের মধ্যে পড়ি না, আমার মধ্যে সেই ক্ষমতাটা নেই, সেই জন্যই আমি সেই কাজটা আমি করতে পারি না। কিন্তু অধিকারটা প্রত্যেকের সমান। তাই জন্য এই হাফিজুর রহমান ভাই যে অ্যানালজিটা দিতে চাইছেন, সেটা একদমই ধোপে টেকেনি বলেই আমার মনে হয় আসিফ ভাই। ধোপে তো টেকে নিয়ে কিন্তু খুবই বাজে অ্যানালজি দিয়েছেন, যেটা যাই হোক, তারপরে উনি তো দেওয়ার চেষ্টা করেছেন, সেটা ঠিক আছে। কিন্তু যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি এরকম হতো, পুলিশ তাদেরকে গ্রেফতার করতেছে, ধরেন লিঙ্গের ভিত্তিতে অসমতা তৈরি করে কাউকে কাউকে গ্রেফতার করতেছে, কাউকে কাউকে গ্রেফতার করতেছে না, বা ধর্মের ভিত্তিতে অসমতা তৈরি করে কাউকে কাউকে গ্রেফতার করতেছে, কাউকে কাউকে গ্রেফতার করতেছে না, বা ধরেন সোশ্যাল স্ট্যাটাস, বা মানে অর্থনৈতিক ভাবে কে বেশি ধনী কে গরিব, তার উপরে ভিত্তি করে কাউকে কাউকে ধরতেছে, কাউকে কাউকে ধরতেছে না। এই যে এইরকম যদি হতো, যে দেখা গেল যে পুলিশ শুধুমাত্র যে সমস্ত হিন্দুরা চুরি করতেছে তাদেরকে গিয়ে ধরতেছে, মুসলমানদেরকে আর ধরতেছে না, তখন এখানে মানবাধিকার লঙ্ঘন হতো। যদি এরকম দেখা যেত যে শুধুমাত্র যে সমস্ত নারীরা চুরি করতেছে তাদেরকে গিয়ে ধরতেছে, কিন্তু যে সমস্ত পুরুষরা চুরি করতেছে তাদেরকে আর ধরতেছে না, তখন হচ্ছে গিয়ে অসমতা তৈরি হতো। তাহলে এই যে লিঙ্গের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, বা গায়ের চামড়ার ভিত্তিতে, এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে যদি কোনো আইন তৈরি হয় বা কোনো যদি কাঠামো তৈরি হয়, তখন মানবাধিকার লঙ্ঘন হয়। কিন্তু যদি সবার ক্ষেত্রে যদি সেই জিনিসটা সমান থাকে, এমনকি পুলিশের ক্ষেত্রেও, এমনকি পুলিশও যদি চুরি করে, পুলিশকে আরেকজন পুলিশ এসে গ্রেফতার করতে পারবে, এই সমতাটা যদি তৈরি হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘন হয় কোথায়? এই জিনিসটা বুঝতে পারছি না ভাই। হাফিজ ভাই, আমরা কিছু বুঝতে পারতেছি না। হাফিজ ভাইয়ের অ্যানালজি অনুযায়ী হাফিজ ভাই বলতেন, আরে ধর্ম আমি কথা দিয়েছে, বলবো অধিকার দিয়েছে। আসিফ ভাই। আছি হাফিজ ভাই, এক সেকেন্ড। হ্যাঁ জি আসিফ ভাই, সেটা হলো আমি মানে আসিফ ভাইয়ের কয়েকটা ভিডিও শুনেছি, এবং ওখানে শুনে এটা বুঝেছি যে যেই ক্ষেত্রে আসিফ ভাই নিজে পরাজয় বুঝে যে আসলে এটা আমি পারতেছি না, তিনি ওটাকে স্বীকার করেন কিছু কিছু জায়গায় আমি দেখেছি। তো আমি আসিফ ভাইয়ের প্রতি অনুরোধ রাখবো, আমি যেভাবে কথাটা বলেছি এটা নিয়ে একটু ঠান্ডা মাথায় একটু ভাববেন। ভাবার পরে যদি আপনার অন্তরে বলে যে না আমার কথাটা যৌক্তিক না, তাহলে বাস আপনি মানলেন না, কিন্তু নিরপেক্ষ ভাবে আপনি একটু ভাববেন, আশা করি আপনার কাছে এটা স্পষ্ট হবে। কেন স্পষ্ট হবে? আমি যথেষ্ট ভেবেছি, এবং যথেষ্ট ভেবেই আপনাকে আমি উত্তরটা দিচ্ছি যে আপনি যে একটা বাজে অ্যানালজি দিয়েছেন, এটাকে মানে একেবারে খুবই বাজে অ্যানালজি বলা হয়, যেটার সাথে আসলে কোনো অংশে মেলে না জিনিসটা। আমি আপনাকে যে জিনিসটা বলেছিলাম যে মানে একটা সমাজে যদি লৈঙ্গিক বৈষম্য থাকে বা ধর্মভিত্তিক বৈষম্য থাকে, যে একটা ধর্মের মানুষ বেশি সুবিধা পাচ্ছে আর একটা ধর্মের মানুষ কম সুবিধা পাচ্ছে, একটা লিঙ্গের মানুষ বেশি সুবিধা পাচ্ছে, অন্য লিঙ্গের মানুষেরা কম সুবিধা পাচ্ছে, তখন মানবাধিকার লঙ্ঘন হয়। কিন্তু আপনি যেটার সাথে যেটা তুলনা করলেন, এটা কোনো অবস্থাতেই যাচ্ছে না। এখন আপনি যদি আরো ভালোভাবে আমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারেন,
তাহলে হয়তো আমরা আরেকবার ভেবে দেখবো আপনার কথাটা, কিন্তু আপনি তো ভালোভাবে বোঝাতে পারছেন না ভাই। তাহলে আমি বোঝানোর জন্য কি আমাকে একটু সময় দিবেন? আমি কি একটু বোঝানোর চেষ্টা করবো 2 মিনিট? হ্যাঁ বলেন, কিন্তু লজিক্যালি কথা বললেন, মানে এরকম হ্যাঁ, আবার মানে আরেকটা বাজে অ্যানালজি দিয়েন না, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমি অনুরোধ করব যে 2 মিনিট যে সময়টা আমি কথা বলবো এই টাইমে আশা করি কেউ কথা বলবে না, যেভাবে না না আপনিও ভাই, আমার থেকে আশা। এই গ্যারান্টি দিতে পারবো না ভাই। যদি আমাদের আপনাকে কথা বলার সুযোগ এখানে দেয়া হয়েছে, আমি মনে করি আপনাকে কথা বলার সুযোগ দেয়া হয়েছে। আপনি যদি ভবিষ্যতে কখনো আসেন সেখানেও একই সুযোগ পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কথার মাঝখানে যদি এমন কোনো জিনিস থাকে যে জিনিসটা আমরা বুঝি না, আমাকে পরে বললেন। না পরে বলা যাবে না, সাথে সাথে সেটা ক্লারিফাই করতে হবে। এমন না যে আপনাকে থামানোর জন্য আমরা কথা, ভাই আপনাকে যদি আমার থামানোর ইচ্ছা থাকতো দ্বিতীয়বার আপনাকে অ্যাডই করতাম না, আপনাকে ব্যাক স্টেজে ফেলায় রাখতাম, ঠিক আছে? আপনাকে মানে আমার এমন না যে আপনাকে আমার অ্যাড করতেই হবে। আপনি একটু আগে কেটে গেছিলেন, আপনাকে আমি ব্যাক স্টেজে দেখে আবার সাথে সাথে আপনাকে, অনেকে এখানে লাইন ধরে দাঁড়ায় আছে আমার লাইভে, সবাইকে রেখে সবাইকে টপকে আপনাকে আমি যুক্ত করছি। এটা তো একটা কারণ আছে, কারণ আপনার কথাটা আমি বুঝতে চাই। আর আপনি যদি মনে করেন যে আপনাকে আমি কথা বলার সুযোগ দিচ্ছি না বা আপনার মতামতটা আমি জানতে চাই না, আপনাকে আমি হারাই দিতে চাই না ভাই, সেটা হইলে আপনাকে আমি পরের বার যুক্তই করতাম না, মানে একদম মানে ইসের থেকে বাইর করে দিতাম আপনাকে, এখান থেকে বাইর করে দিতে আমি পারি। এখানে কিক আউট অপশনটা চাপ দিলে আপনি কিক হয়ে যাবেন, যাইতেন তখন। কিন্তু আপনাকে আমি যুক্ত করেছি কারণ হচ্ছে এইটাই যে আপনার কথাটাও আমি শুনতে চাই, আপনার মতটাও আমি শুনতে চাই। এই প্রিভিলেজটা আপনাকে আমি দিচ্ছি। এখন যদি আপনি মনে করেন যে আপনাকে আমি কথা বলতে দিচ্ছি না, সেটা আমার প্রতি অন্যায় হবে। কিন্তু আপনি যদি আপনার কথার মাঝখানে যদি আমাদের ক্লারিফিকেশন দরকার হয়, তখন আমরা অবশ্যই আপনাকে থামাবো। কিন্তু এমন না যে আপনার পয়েন্টটা আমরা মেক করতে দেবো না, আপনার পয়েন্ট আপনি মেক করতে পারবেন, কিন্তু ক্লিয়ার করার পরে বলেন। আচ্ছা, ঠিক আছে। মানে আমি কথাটা এই কারণে বললাম যে আপনি যেভাবে এই কিছুক্ষণ আগে আমাকে বিভিন্ন জিনিস বুঝাইছেন, তখন আমি মাঝখানে যখন আপনাকে থামানোর চেষ্টা করেছিলাম, তো এটা আপনার কাছে এটা অপছন্দনীয় লেগেছে বা এটাই বুঝেছেন যে এটা বোঝানোর ক্ষেত্রে ত্রুটি হয়, তাই আমি এই বিষয়টা বললাম। ঠিক আছে, আমি তাহলে বলি সেটা কি। এই যে লিঙ্গের ব্যবধানের মাধ্যমে বৈষম্য করা যাবে না, করলে মানবাধিকার লঙ্ঘন হবে, এই যে একটা নীতি, এটা কিন্তু আপনি একটা তৈরি করেছেন নীতি। কেন? কারণ যদি তাই হতো তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নিয়ম থাকে যে 30 বছরের পরে সরকারি চাকরি নেওয়া যাবে না, 35 বছর পরে সরকারি চাকরিতে আবেদন করা যাবে না। এই যে একটা বয়সের ভিন্নতার কারণে একটা নীতি নির্ধারণ করেছে, তখন মানুষ বলতেই পারে এটাও তাহলে অনধিকার চর্চা হচ্ছে, কেন এখানে 30 বছর 35 বছরের কোটা নির্ধারণ করলো। তো পুরুষ এবং মহিলার ভাই 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 এক সেকেন্ড। কিন্তু ভাই এই জিনিসগুলোর তো ভ্যালিড ব্যাখ্যা তারা দিতে বাধ্য যারা এই নিয়মগুলো করেছেন। যেমন ধরেন একজন হচ্ছে 4.5 ফুট লম্বা, তিনি সেনাবাহিনীতে যুক্ত হতে চান, সেনাবাহিনীতে কাজ করতে চান, কিন্তু সেনাবাহিনীতে কাজ করতে হলে বা সেনাবাহিনীতে ভর্তি হতে হলে সম্ভবত 5 ফুট 6 ইঞ্চি দরকার হয়, বা এই ধরনের একটা হাইট লিমিট আছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে তারা কিন্তু এই জিনিসটা ব্যাখ্যা করে দেয় যে কেন এই হাইট লিমিটটা থাকতে হবে। বা ধরেন আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যদি আপনি পড়ালেখা করতে চান, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট নাম্বার পেতে হবে, আপনাকে একটা পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় আপনার একটা নির্দিষ্ট নাম্বার পেতে হবে। এখন যদি একজন ব্যক্তি ধরেন মানে জীববিজ্ঞানে 20 পাইছে, বা একজন ব্যক্তি ইন্টারমিডিয়েট পাসই করতে পারে নাই, সে এসে বলতেছে আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স চাই, আমাকে ঢাকা মেডিকেল কলেজে কেন চান্স দেওয়া হবে না? তাকে তো সেই সুযোগটা দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? সে যদি বলে আমাকে আমার মেধা কম দেখে আমাকে এইভাবে অন্যায়, আমাকে কি এইভাবে আমার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমাকে মানে মেডিকেল সায়েন্স পড়তে দেওয়া হচ্ছে না, আমাকে বুয়েটে অ্যাডমিশন দেওয়া হচ্ছে না কেন, এটা বললে তো ভাই হবে না। কারণ হচ্ছে তাকে তো সেই জিনিসটা এক্সপ্লেন যৌক্তিক ভাবে ব্যাখ্যা করা যায় যে কেন সে ঢাকা মেডিকেল কলেজে পড়ার মতো যোগ্য না, বা কেন সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার মতো যোগ্য হয় নাই। এই জিনিসটা তো তাকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু লিঙ্গের ভিত্তিতে যদি আপনি একটা আইন করেন, এই জিনিসটাকে তো যৌক্তিকভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। যেমন ধরেন আপনি তো যৌক্তিকভাবে এটা প্রমাণ করতে পারবেন না যে একটা নারী মাত্রই মেধা কম, এই জিনিসটা তো আপনি যৌক্তিকভাবে মানে প্রমাণ করতে পারবেন না। তাহলে আপনি সেই জিনিসটাকে কিভাবে আইনে পরিণত করবেন? কিরকম, ওটাই আমি বলতে চাচ্ছিলাম। হতে পারে এরকম অনেকেই হয় যে কথার কথা কেউ ঢাকা ইউনিভার্সিটিতে একটা নিয়ম করলো যে 10টা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে 80 সর্বনিম্ন নাম্বার পেতে হবে, নচেত ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়া যাবে না। উদাহরণস্বরূপ একটা বন্ধু আপনার ক্লাসমেট একজন প্রত্যেকটাতে 80 পেয়েছে, কিন্তু ঘটনাক্রমে আপনি একটা সাবজেক্টে 80 পান নাই, অথচ এটা একটা ঘটনাক্রমে হয়ে গেছে, হয়তো আপনার জ্বর ছিল অথবা কোনো একটা রোগ ছিল যে কারণে 79 নাম্বার পেয়েছেন। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নীতিটা যে 80 নাম্বার না পেলে ভর্তি হওয়া যাবে না, এই নীতিটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়াইছে। আপনি আপনার বন্ধুর থেকে খুব মেধাবী, যোগ্যতা সম্পন্ন খুব বেশি, কিন্তু ঘটনাক্রমে 79 পাওয়ার কারণে আপনি চান্স পাচ্ছেন না। তাহলে এটা বলেন, এটা কিভাবে যৌক্তিক হলো? এটা তো অবশ্যই যৌক্তিক, কারণ আপনার সাথে তো ঢাকা বিশ্ববিদ্যালয় এই চুক্তিটা করে নাই যে আপনার মেধার ভিত্তিতে আপনাকে যুক্ত করা হবে। আপনার সাথে এটা করেছে যে আপনি ওই পরীক্ষাটাতে কত নাম্বার পাচ্ছেন তার উপরে ভিত্তি করে আপনাকে যুক্ত করা হবে কি হবে না। আপনার মেধা কতটুকু সেটা তো পৃথিবীর কোনো পরীক্ষাই তো আপনার সত্যিকারের মেধা কতটুকু সেটা আপনাকে বলতে পারবে না। কারোর মেধা কতটুকু সেটা কোনো পরীক্ষা, পৃথিবীতে এমন কোনো পরীক্ষা নাই
যে পরীক্ষা দিয়ে এই জিনিসটা বোঝা যায় যে কার মেধা সত্যিকার অর্থে কতটুকু। আপনাকে ওইখানে ভর্তিতে নেওয়া হবে কি হবে না সেটা নির্ভর করছে ওই পরীক্ষাটায়, ওই স্পেসিফিক পরীক্ষাটাতে আপনি কত নাম্বার পেয়েছেন তার উপরে ভিত্তি করে। এখন প্রশ্নটা আসে না যে আমাদের তো মূল উদ্দেশ্য হলো যোগ্যতা, নাম্বারটা তো আমাদের মূল না, তাহলে তারা কেন যোগ্যতার দিকে না তাকিয়ে নাম্বারের দিকে তাকালো? এর উত্তর কি? উত্তর হলো এটাই যে যোগ্যতা বোঝা এটা অনেক কঠিন একটা বিষয়, প্রকাশ্য নাম্বারটা বোঝা সহজ বিষয়। ওইরকম ভাবে ইসলামে যে বিধানগুলো কিছু কিছু ক্ষেত্রে নারী পুরুষের একটু ভিন্নতা এসেছে, যেরকম পুরুষ সমস্ত নারী সমস্ত শরীরটাকে ঢেকে রাস্তায় বের হবে, কিন্তু পুরুষের জন্য সম্পূর্ণ ঢেকে বের হওয়াটা জরুরি না। এটা আল্লাহ তাআলা ভাই এটা তো না, তো ভাই নারীকে তো নানা ভাবে নানা 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 একটা উদাহরণ দিলাম, আমি একটা নারীকে অত্যন্ত একটা মানে মানে খুবই বাজে ভাবে ইয়া করা হয়েছে। আপনি কি একটা উদাহরণ দিলেন? আমি তো অসংখ্য উদাহরণ এই মুহূর্তে আপনাকে দিতে পারি। আপনার নবীর মুখের কথা হচ্ছে নারী হচ্ছে একটা ভোগ্যপণ্য, নারী হচ্ছে একটা ভোগ্যপণ্য, এবং নারীর বুদ্ধি শুদ্ধি কম। আপনার নবী বলেছে নারীর বুদ্ধি শুদ্ধি কম, জ্ঞান বুদ্ধিতে নারী হচ্ছে অর্ধেক, পুরুষের অর্ধেক। নারীকে সম্পত্তি দেওয়া হচ্ছে অর্ধেক। নারীকে যে দেনমোহরটা দেওয়া হয় সেই দেনমোহরটা দেওয়া হয় তার লজ্জাস্থান উপভোগের মূল্য হিসেবে। একদম সরাসরি হাদিসের কথা, নারীর লজ্জাস্থানটা উপভোগের মূল্য হিসেবে দেনমোহরটা দেওয়া হয়। এরকম অসংখ্য নোংরা, অসংখ্য অসভ্য, অসংখ্য বর্বর কথাবার্তা আপনার ইসলাম ধর্মে বলা আছে নারীদের সম্পর্কে। ভাই এই জিনিসগুলো তো আপনার জানার কথা, তাই না? আমি তো আপনাকে ইসলাম ধর্ম নিয়ে কিছু বলিনি এখনো। আমি আপনাকে একটা উদাহরণ দিতে গিয়ে বললাম ঢাকা ইউনিভার্সিটির যে উদাহরণটা আসছে, এখন কি আপনি ঢাকা ইউনিভার্সিটির উদাহরণ টানতে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি আপনি কি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি কি মনে করেন যে একটা নারী হয়ে জন্মেছে এই কারণে সে আপনার থেকে কম যোগ্য, এটা আপনি মনে করেন? না, আমি মনে করি না। কিন্তু আপনার হাদিসে তো এটা লেখা আছে। কোথায় আছে? তো সেটা আপনি দেখতে চাইলে আমরা দেখাচ্ছি সেই জিনিসটা। হ্যাঁ, দেখা। সেই জিনিসটা আপনি তো দেখলে তাহলে আগে বলতেন যে এই জিনিসটা আমি কোরআন হাদিস এগুলো একটু দেখতে চাই ভাই। এখানে আপনারা যেগুলো বলতেছেন এগুলো কোথায় থেকে পাইলেন সেগুলো আমাদেরকে একটু দেখান। আচ্ছা, নারীকে ভাই শুরু থেকে বলি তাহলে, নারীকে সৃষ্টি করা হয়েছে কেন ভাই বলেন তো? জি, নারীর সৃষ্টির উদ্দেশ্যটা কি? নারী এবং পুরুষ উভয়ের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। না, স্পেসিফিকলি নারীকে সৃষ্টি করা হয়েছে কেন সেটা বলেন। কোরআনে বলেছে পুরুষ এবং মহিলা উভয়কে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। না ভাই, কোরআনে এটাও বলেছে নারীকে সৃষ্টি করা হয়েছে যেন পুরুষেরা তার কাছে স্বস্তি পেতে পারে, শান্তি পেতে পারে, সুখ পেতে পারে। নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। ওকে তুমি চিনতে পারোনি, ও কি জাতি? ও নারী জাতি। তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার জন্য এসেছে। তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, কেউ রক্ষা পাবা না। বেগম রোকেয়া জাতির জন্য কলঙ্ক, বেগম রোকেয়া বাঙালির জন্য কলঙ্ক। এরকম যত বোকা 3 নাম্বার অশিক্ষিত নারী আছে সব জাতির জন্য কলঙ্ক। বেপর্দা তাকে আমরা বিয়ে করবো না, কারণ আমরা শিলা কলা খাবো না, আমরা নিজেরাই কলা শিলা খাবো। ধরে কোন কথা ঠিক করে কেউ আগে থেকে শিলা দিতে ওটা আমরা খাবো না, কারণ এত মাছি পড়ছে, ধুলাবালি পড়ছে, ওটা খাওয়া যাবে না। কিন্তু আমি কলা নিব, বোরকা খুলে কলা খাবো। ধরে কোন কথা ঠিক কিনা? বোরকা খুলে। কিন্তু আমি কলা নিব, বোরকা খুলে কলা খাবো। ধরে কোন কথা ঠিক কিনা? বোরকা খুলে। আগে থেকে বোরকা খুলে ছিল তো আপনি সেটা খাবেন? খবরদার খাবেন না, কারণ ধুলাবালি মাছি পড়ছে, ওটা খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। ধরে কোন বেপর্দা নারী যারা, আর পর্দানিশী নারী যারা, সুসামানা কলা তারা। ওইটাও একটা মাধ্যম, ওইটাও একটা বিষয়, সুখ পাওয়াটাও একটা বিষয়। মানে নারীকে আলাদা করে নারীকে সৃষ্টি করার কারণ হচ্ছে পুরুষেরা যেন নারীর কাছ থেকে স্বস্তি এবং সুখ পেতে পারে। নারী হচ্ছে একটা ভোগ্য পণ্য যার কাছ থেকে পুরুষেরা সুখ নিবে। এই যে দেখেন, হ্যাঁ, আপনি কি আপনার স্ত্রী থেকে সুখ নেন না? না আমি সুখ নেই, সেটা তো আমার স্ত্রীও তো আমার থেকে নেয় ভাই। সেখানে তো আমি তো বলি না যে তাকে সৃষ্টি করা হয়েছে আমি যেন তার কাছ থেকে সুখ শান্তি পেতে পারি, উপভোগ করতে পারি তাকে, এইরকম কথা তো অবমাননাকর কথা। এটা অবমাননাকর কি না, এটা আপনি নির্ধারণ করবেন নাকি আমি নির্ধারণ করবো? এটা নির্ধারক কে? এটা অবমাননাকর কথা কি অবমাননাকর কথা না, এটা নির্ধারক কে? এটা আচ্ছা, এখানে আপনার মনে হচ্ছে না যে নারীকে এখানে একটা ভোগ্য পণ্য বা ভোগ্য বস্তু হিসেবে চিত্রিত করা হচ্ছে? আচ্ছা অমিত ভাই, আপনি একটু পড়েন তো এই আয়াতটা আমাদের সামনে, একটু পড়েন তো অমিত ভাই। তিনি সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। আচ্ছা, এখানে তিনি সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া যাতে তার থেকে স্বস্তি পেতে পারে। আচ্ছা, হ্যাঁ, চমৎকার। এখন আমি এখানে একটু কথা বলি, একটু আমাকে টাইম দেন প্লিজ। না একটু আমার এটার সাথে প্রাসঙ্গিক হাদিসটাও তো দেখাতে হবে ভাই। এটার সাথে প্রাসঙ্গিক হাদিসটাও দেখাতে হবে ভাই। এটার সাথে প্রাসঙ্গিক যে হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 3512 নম্বর হাদিস। অমিত ভাই এই লাইনটুকু একটু পড়বেন, এই যে লাল লাল যেটুকু করা আছে সেটুকু।
রসুল্লাহ আচ্ছা এটা ওয়াসাল্লাম বলছেন দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্যপণ্য এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। মানে নারী হচ্ছে একটা ভোগ্য পণ্য, তাই না ভাই? হ্যাঁ নিশ্চয়ই, এখানে এই দুনিয়ার হাদিসের সাথে উপভোগের কি বোঝা উপকরণ, যাচ্ছে? হ্যাঁ দুনিয়ার নারীও উপভোগের উপকরণ ভোগ্যপণ্য এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। আচ্ছা, তার মানে নারীকে চিত্রিত করা হয়েছে এই হাদিস এবং একটু আগে যে কোরআনের আয়াতটা পড়লাম সেই দুইটা দ্বারা নারীকে চিত্রিত করা হয়েছে একটা উপভোগ্য পণ্য বা ভোগ্য পণ্য, বা তাকে তার কাছ থেকে যেন স্বস্তি পাওয়া যায় সেরকম একটা সত্তা হিসেবে। হ্যাঁ, এবার হাফিজ ভাই আপনি বলেন। জি, এবার আমি একটা কথা বলি। এখন এখানে হাদিসে বলেছে কি উত্তম উপভোগ্য পণ্য একটু বড় হচ্ছে না, আচ্ছা দেখ, উত্তম উপভোগ্য উপকরণ হলো নারী, তাই না? আর একটু বড় হলে ভালো হয় যে আমার জি জি থ্যাংক ইউ, জি হ্যাঁ, জি জি বড় করে দিন। আসিফ ভাই বলবো, আমি আসিফ ভাই আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন। জি, হাদিসে এসেছে নারী হলো উত্তম উপভোগ্য উপকরণ। আচ্ছা, এর মানে কি? মানে হলো নারীর সম্মানকে বৃদ্ধি করা হয়েছে, যে সে শুধু উপভোগ্য উপকরণ নয়, বরং তিনি উত্তম উপভোগ্য উপকরণ। আর পুরুষ হলো স্বাভাবিক উপভোগ্য উপকরণ। এখন এটা তাহলে আপনি কথাটা কই ঠিক- পেলেন? সেটা কোথায় পুরুষ- পেলেন? সেটা কই হ্যাঁ, পেলেন? আমি বলতেছি, জি 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 এটা আমি বলতেছি, আমাকে টাইম দিতে হবে। না না, আমাকে টাইম না দিলে তো এটা পারবেন অবশ্যই না। রেফারেন্স উল্লেখ করতে হবে আপনার। হ্যাঁ হ্যাঁ, রেফারেন্স বলতে কি একেবারে মানে রেফারেন্সের উপরটা আমি উল্লেখ করবো, শুধু রেফারেন্স না, রেফারেন্সের উপরে যদি কিছু থাকে সেটাও আমি উল্লেখ করবো, ঠিক আছে? জি, কিভাবে রেফারেন্স উল্লেখ করতেছি দেখেন। একটা রোগী সে হসপিটালে ভর্তি ভাই, হচ্ছে। রোগী হ্যাঁ, রেফারেন্সটা দিচ্ছি, এক মিনিট। ভাই রেফারেন্সটা আগে জি, দেন, জি। তারপর আপনি আপনার গল্পটা বললেন পরে। রোগী মানে কোন হাসপাতালে গেল সেই গল্পটা পরে বললেন, আগে রেফারেন্সটা দেন যে এই রেফারেন্সে বলা হয়েছে পুরুষ হচ্ছে নারীর জন্য উপভোগ্য উপকরণ। এই জিনিসটা আপনি রেফারেন্সটা দেন ভাই। হ্যাঁ, এটা হলো এই বলতেছি আপনাকে, এই হাদিসটা কোন কোন কিতাবের বললেন? সহিহ মুসলিমের বললেন না? ভাই যা বলার এখানে স্ক্রিনে সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনি আপনার রেফারেন্সটা দেন এখন। হ্যাঁ, এই হাদিসটাই সেটা রেফারেন্স, এই হাদিসটাই সেটা রেফারেন্স। কেন? মানুষ ও দুনিয়া, নবীজি কি বলেছে? দাঁড়া দাঁড়া একটুখানি হেসে নিই আমরা। একটু হেসে আমরা নিই, কি একটু হেসে নিই, আছেন হাসলে স্বাস্থ্যের জন্য উপকার, একটু হেসে নেন। নিশ্চয়ই আমিও অবশ্যই তো হেসে নিচ্ছি অসংখ্য আপনাদের ধন্যবাদ। সাথে, মানে অসংখ্য আপনার ধন্যবাদ হাসানোর জন্য। আমিও একটু হেসে নিচ্ছি আপনাদের সাথে। রেফারেন্স হচ্ছে এই হাদিসটাই হচ্ছে আপনার এই রেফারেন্স হাদিসটাই, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, হেসেছেন? বুঝতে পেরেছি ভাই, আর কিছু বলতে হবে না, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরে গেছি, পেয়ে গেছি আপনার আপনি reference বুঝতে পেয়ে গেছি। পারতে আমিও খুব খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা পরে হাদিসগুলোকে পরে দেখি ভাই। আমি যাই চিন্তা করেন মুমিন মুসলমান ভাইদের অবস্থা। সব থেকে হাইট হচ্ছে উনি হাইট দিয়েছে যে এটা এত সম্মান ভোগ্যপণ্য বলতে এত সম্মান দিয়েছে আর মানুষকে আছে। আর ইয়ে কি বললেন হাফিজুর ভাই, যে পুরুষদেরকে বলেছে না তুমি ভোগ্যপণ্য মানে সাধারণ ভোগ্যপণ্য নাকি কোথায় বলেছে? আর সেটা আবার এই হাদিসে হাদিসেই বলেছে, এই হাদিসে। এই কিন্তু হাদিসের আমরা কথা সেটা আমি দেখতে দেখি নাই। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। তারপরে আমরা এই তো, মেনে এই নিলাম তো- ভাই, আমি ভাই তারপরে আমি আমার তো কথা মেনে দেখতেছি। নিলাম। আমি তো দেখতেছি। আচ্ছা কেন আবার দেখতেছি? আচ্ছা ঠিক আছে, আবার দেখাচ্ছি। প্রশ্ন করি, আপনি পুরুষ কি কি দেখতে- দুনিয়ার বাহিরে নাকি ভিতরে? পুরুষ কি দুনিয়ার বাহিরে নাকি ভিতরে? আচ্ছা, আপনি এখানে দেখছেন যে এখানে বলা হয়েছে পুরুষও হচ্ছে দুনিয়ার মানে ভিতরে। উপভোগ্য উপকরণ, কিন্তু নারী হ্যাঁ। হচ্ছে উত্তম উপভোগ্য উপকরণ। জি জি, ইয়েস। ওয়াও, ফ্যান্টাস্টিক Wow. ফ্যান্টাস্টিক। অসাধারণ। fantastic, আপনি অ্যানালজি আপনার অ্যানালজি এই যে সত্যি এই যে, অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, এই যে, অসাধারণ। জি, আপনাদেরকে ঠিক আছে। ধন্যবাদ, আপনার ঠিক আছে, ঠিক প্রশংসা আছে, করার জন্য আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ। হ্যাঁ, জি, জি। আপনাকে অনেক প্রশংসা করলাম আমরা। আচ্ছা, জি, আরেকটা আমিও হাদিসে যেটা খুশি বলা হলাম। হয়েছে, পরের হাদিসটাতে যেটা বলা হয়েছে নারী হ্যাঁ, হচ্ছে এখন আমারটা টাকা। শুনলেন না, আমি দুইটা অংশ বলতেছিলাম। আপনি ভাই, পরে আমাকে আপনার কথা তো বলেছিলেন, আমরা মেনেই নিয়েছি, আপনার কথা তো না 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 না, আপনি কিন্তু আমাকে বলেছেন ভাই, আমাকে আপনার শুনবেন কথা তো না। আমরা মেনেই নিয়েছি, আপনার রেফারেন্স আমরা মেনেই নিয়েছি, এরপরে আর আপনার বলার কি দরকার ভাই? আমরা তো মেনে আচ্ছা নিলাম আপনার। আচ্ছা আসিফ ভাই ওনাকে একটা আমি কথা কিন্তু জিজ্ঞেস বলার করি। ছিল। হ্যাঁ হ্যাঁ, জি জি। আমার কিন্তু আচ্ছা, আপনি হাফিজুর ভাই, বলেছিলেন যে পরে বসুন। একটা কথা বলুন তো আমাকে। এই ধরনের যদি আমি বলি শিশু তাহলে একটা ভোগ্য উপকরণ তো শিশু হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অবশ্যই শিশু একটা ভোগ্য, যেমন ধরুন কেন? আপনি শুয়োর কি আপনার শুয়োর একটা সন্তানের ভোগ্য মাধ্যমে- উপকরণ। শুয়োর একটা হ্যাঁ। ভোগ্য উপকরণ। শুয়োর তো একটা সে তো দুনিয়ার বাইরে নয়, হ্যাঁ, দুনিয়ার ভিতরেই। তো সেটা তো একটা ভোগ্য উপকরণ তাই না? হ্যাঁ, ছেলেও একটা, হ্যাঁ অবশ্যই। শুয়োর পিগ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সব সব এই সবাই নয়। ভোগ্য উপকরণ ব্যবহার নিষেধ, বৈধ নয়। বুঝতে পেরেছি আপনি আপনি যে পানিটা খান, ওটাও একটা পানি, খাদ্য। আবার বিষও কিন্তু খাদ্য, তাই না? নাকি বুঝতে পেরেছি। বিষও তো খাদ্য, খাইতে পারে মানুষ, তাই না? সবকিছুর মধ্যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব ভোগ্য উপকরণ, পুরুষ সব- ভোগ্য উপকরণ, সবই ভোগ্য হ্যাঁ। উপকরণ। বুঝতে পেরেছি হ্যাঁ, আপনার হ্যাঁ, analogy। কিন্তু আচ্ছা সব আচ্ছা ভোগ্য please উপকরণ- continue। আচ্ছা আচ্ছা জি, জি। আচ্ছা, বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। আর হাসায় না ভাই, ধন্যবাদ। হাসায় না। হ্যাঁ, যাক। তো পরের হাদিসটা আমরা দেখি। পরের হাদিসে যেটা বলা হয়েছে সেটা কি হচ্ছে বলা নারী জি। পাজরের হাড়ের ন্যায় বাঁকা। যখন তুমি তাকে সোজা করতে যাবে তখন তা ভেঙে ফেলবে এবং তার মাঝে বক্রতা রেখে দিয়ে তুমি উপকার হাসিল করবে। মানে নারী হচ্ছে স্বভাবতই পাকা স্বভাবের হবে। এই হাদিসে এই জিনিসটাই বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এরপরে কোরআনের সূরা বাকারার 223 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে নারীরা হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো।
এটা তো অনেক সবাই জানে, এখন এটা নিয়ে তো আর কিছু বলার নেই, নতুন কিছু বলার নেই। এখানে অবশ্যই, নারীকে অবশ্যই। ঘোড়া, বাড়ি এগুলোর সাথে অশুভ উল্লেখ করা হয়েছে, পশু এবং গৃহ এগুলোর সাথে তুলনা করা হয়েছে। এগুলো বাদ দিলাম, এগুলা মানে এত ইয়া না। এই হাদিসটাতে বলা হয়েছে সুনান ইবনে মাজাহ শরীফের 3998 নম্বর হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার কোন পরে প্রসঙ্গে আলোচনা আসতেছে, কোন শিরোনামের ভিত্তিতে আলোচনাটা আসতেছে এখন? এই নারীদের সৃষ্ট বিপর্যয়, শিরোনামটা হচ্ছে নারীদের সৃষ্ট বিপর্যয়। এখানে পরিচ্ছেদের সাথেই এখানে না, বলা না, আছে মানে আপনার আমার যে আলোচনা চলতেছিল, স্ত্রীরা ভোগ্যপণ্য, স্ত্রীরা ভোগ্যপণ্য সেই বিষয়। স্ত্রীদের হ্যাঁ, সম্পর্কে এটা কি তো বলা আমি তো হয়েছে? মেনেই নিলাম, এখন তার উল্লেখ করার প্রয়োজন নেই, আমি তো মেনেই নিলাম। আর কি কি বলা হয়েছে? গুরুত্বপূর্ণ। আর কি কি কমেন্ট করা হয়েছে সেগুলো? এই বিষয়ে আর কি নারীদের সম্পর্কে আর কি কমেন্ট করা হয়েছে, আপনার নবী আর কি কমেন্ট করেছেন? না, এটা তো আমি মেনে নিয়েছি, এটা তো আমি মেনে নিয়েছি। আপনি বললেন যে মেনে নিলার কথা বলার প্রয়োজন নেই, আপনি মেনে নিয়েছেন, তাই আমাকে কথা ওইটা মেনে নিয়েছি। আমরা হাসতে হাসতে মেনে নিয়েছি আপনার কথা, যে হ্যাঁ আমি তো আপনার কথাগুলোকে হাসতে হাসতে মেনে নিলাম। না, আমি তো আপনি এখন হাসলে তো হাদিসের উপরে হাসবেন, আপনি হাসতে পারেন কিন্তু আপনি তাহলে হাদিসের উপরে হাসবেন। আমরা হাদিসের উপরে না, আপনার কথার উপরে। না, আমরা আপনার কথার উপরে হেসেছি, কিন্তু এখন আমি শুধুমাত্র হাদিস দেখাচ্ছি। এখন যদি আপনি হাসতে চান হাসতে পারেন, কোনো সমস্যা নেই আমাদের, কিন্তু তাতে আপনি নবীর উপরে হাসবেন, তাহলে এটা আপনার। আমি তো আপনার কথার উপরে হাসতেছি। না, এখানে তো আমার কথা, আমি তো আমার ব্যক্তিগত কথা বলছি না তো ভাই, আমি তো নবীর কথা বলতেছি এখানে। তাহলে আপনি হাসেন, ইচ্ছা মতো হাসেন, কিন্তু আপনি নবীর উপরে হাসবেন, নবীর নিয়ে ঠাট্টা মশকরা করতে থাকেন আপনি, আমার কোনো সমস্যা। আমি তাহলে কি ঠাট্টা করা এটা কি মানবাধিকার লঙ্ঘন কিনা? একজন মুমিন এসে নবীর উপরে হাসি তামাশা করতেছে। আমার প্রশ্ন হলো, আচ্ছা আপনি আমাকে ইন্টারাপ্ট না করে, আপনি আমাকে ইন্টারাপ্ট না করে আমার রেফারেন্স গুলো একটু দেখাতে দেন। আপনি তো রেফারেন্স গুলো দেখতে চাচ্ছেন, এই কারণে না, আমার তো দেখাতে আসছি, আমার তো এগুলো সব দেখা করেন না ভাই, ইন্টারাপ্ট করেন না ভাই, একটু রেফারেন্স গুলো দেখাতে দেন। এই যে এই নবী বলেছেন যে আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে অধিক বিপর্যয়কর আর কিছু রেখে যাব না। আরেকটা হাদিসে যেটা বলা হয়েছে, না স্ত্রীলোক, গাধা এবং কালো কুকুর অতিক্রম করলে সালাত নষ্ট হয়ে যাবে। তার মানে কিসের সাথে তুলনা? নারী, গাধা এবং কালো রঙের কুকুর সালাত নষ্ট করে। তারপরে হচ্ছে কুকুর তো আপনাদের প্রিয় জিনিস, কুকুর কারো কারো প্রিয়, কারো কারো অপ্রিয়, সেটা তাহলে এটা তো সামাজিক কোনো কঠিন কিছু হলো। কিন্তু একটা নারীকে একটা কুকুরের সাথে তুলনা করাটা যে মানে ভাই, আমি যদি এখন বলি যে মুসলমান মানেই হচ্ছে কুত্তার মতো, তাহলে এটা যেরকম একটা বর্বর অসভ্য কথা হবে, একটা সাম্প্রদায়িক কথা হবে। আচ্ছা, কোন একটা লিঙ্গের ভিত্তিতে কাউকে যদি বলা হয় যে অমুক লিঙ্গের মানুষেরা হচ্ছে কুত্তার মতো, সেটাও একটা অসভ্য কথা হয়। ভাই এই জিনিসটা বোধহয় আপনাদের মতো মুমিন মুসলমানের মাথাতে ঢুকবে না, কিন্তু আমি যেভাবে আপনাদের মাথাতে, নাস্তিকদের মাথাতে যেভাবে কোরআন হাদিস ঢুকে না, ওইরকম কিছু একটা হতেই পারে। কোরআন হাদিস না ঢুকলে আমরা এত অ্যানালাইসিস করে বসে আছি কেমনে ভাই? তাহলে আপনাদের কথা আমাদের মাথায় না ঢুকলে আমি সময় ভাই মাঝখানে বারবার ইন্টারাপ্ট করতেছেন ভাই, আপনাকে মিউট করে রাখতেছি, কিছু করার নেই, আপনি অনেক মাঝখানে বারবার আমাকে ইন্টারাপ্ট করে আমাকে ইয়া করে দিচ্ছেন। আচ্ছা, এই হাদিসটাতে বলা হচ্ছে পুরুষের থেকে নারীর বুদ্ধি কম হয়। এখানে দেখেন, এই যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটা হচ্ছে কোন হাদিস? সহিহ মুসলিম হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 145। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে রমণীগণ, তোমরা দান খয়রাত করতে থাকো এবং বেশি করে ইস্তিগফার করো, কারণ আমি দেখেছি যে জাহান্নামের অধিবাসীদের অধিকাংশই নারী। জনৈক বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, জাহান্নামে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কারণ কি? তিনি বললেন, তোমরা বেশি বেশি অভিসম্পাত করো থাকো এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো, আর দিন ও জ্ঞান বুদ্ধিতে ত্রুটিপূর্ণ কোনো সম্প্রদায় জ্ঞানীদের উপর তোমাদের চেয়ে প্রভাব বিস্তারকারী আর কাউকে আমি দেখিনি। মানে হচ্ছে দিন এবং জ্ঞান বুদ্ধিতে তারা হচ্ছে ত্রুটিপূর্ণ সম্প্রদায়, নারীরা হচ্ছে দিন এবং জ্ঞান বুদ্ধিতে ত্রুটিপূর্ণ সম্প্রদায়। প্রশ্নকারিনী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, জ্ঞান বুদ্ধি ও দিনে আমাদের কমতি কিসে? তিনি বললেন, তোমাদের জ্ঞান বুদ্ধির ত্রুটি হলো 2 জন স্ত্রীলোকের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান, এটাই তোমাদের বুদ্ধির ত্রুটির প্রমাণ। মানে হচ্ছে প্রত্যেকটা নারী হচ্ছে ত্রুটিপূর্ণ বুদ্ধির অধিকারী, তাদের জ্ঞান বুদ্ধি দিন এগুলো সবই পুরুষের থেকে কম হবে। এটার আবার প্রমাণ হিসেবে মোহাম্মদ যেটা উপস্থাপন করলো সেটা হচ্ছে ওই যে কোরআনের একটা আয়াত, যেটা হচ্ছে স্ত্রীলোকের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। পরের হাদিসটা এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস এর 1462 নম্বর হাদিসে বলা হচ্ছে, আমাকে জাহান্নামে তোমাদেরকে অধিক সংখ্যক দেখানো হয়েছে। তারা বললেন, হে আল্লাহর রাসূলের কারণ কি? তিনি বলেন, তোমরা বেশি বেশি অভিসম্পাত করে থাকো এবং স্বামীর অকৃতজ্ঞ হয়ে থাকো। হে মহিলাগণ, জ্ঞান ও দিনে অপরিপূর্ণ হওয়া সত্ত্বেও, মানে নারীরা হচ্ছে জ্ঞান এবং দিনে অপরিপূর্ণ। নিচে দেখেন আরো হাদিস আছে, আরো হাদিস এই জিনিসটা আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই যে এখানে জিজ্ঞাসা করা হয়েছে জাহান্নামে বেশি বেশি নারী, কারণ কি? তারা আল্লাহর সাথে কুফরি করে, তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে। তারপর কোরআনে তো সূরা বাকারার 228 নম্বর আয়াতে পরিষ্কার বলেই দেওয়া হয়েছে নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। তারপর সম্পত্তিতেও দেওয়া হয়েছে অর্ধেক অধিকার, সম্পত্তিতে নারীরা পাবে পুরুষের থেকে অর্ধেক। এই বিষয়ে কি আপনার কিছু বলার আছে হাফিজ সাহেব? আপনি কি এই বিষয়ে একটু কিছু বলবেন যে নারী পুরুষদেরকে, আপনি নিজেকে আনমিউট করে তারপরে বলেন, এই বিষয়ে কি কিছু বলার আছে যে পুরুষের থেকে নারীরা অর্ধেক সম্পত্তি পাবে? এই বিষয়ে কিছু বলার আছে?
এটা নিয়ে তো কথা বলতে আসলে আপনি তো সম্পূর্ণ কথা শুনেন না, আংশিক শুনে বাকিটা তো আমাদেরকে চুপ করায় দেন। তাহলে কিভাবে কথা বলবো যদি আপনি আমাকে অল্প অর্ধেক শুনে চুপ করায় দেন? তাহলে তো আর হলো না বিষয়টা। এই যে দেখেন, এখন দেখেন ওনাকে কতক্ষণ ধরে কথা বলার সুযোগ দিচ্ছি, উনি কিন্তু রেফারেন্স দেখতে চাইলেন, তারপর রেফারেন্স বের করলাম, এখন কান্নাকাটি শুরু যে আমাকে কথা বলতে দিলেন না, আমাকে কথা বলতে দিলেন না। না, ভাই, কথা শুনতে দিয়েছেন, বলতে দেন না কিন্তু। আসিফ ভাই, আপনি কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনার পয়েন্ট যেন আপনি মেক করতে পারেন সেটার জন্য যথেষ্ট সুযোগ। আপনাকে রেফারেন্সও চেয়েছি আমরা যে কোন রেফারেন্স আছে, তখন আপনি বলেছেন Reference এটাই আমি reference। দিয়েছি। আপনার হ্যাঁ, মানে অবস্থা যখন এরকম হবে যে আপনি হ্যাঁ। এই রেফারেন্স কি আমাদেরকে হাসাতে হাসাতে মেরে ফেলবেন যে এইটাই নাকি ওইটা রেফারেন্স, তখন ভাই আপনাকে আর কি কথা বলতে দিব ভাই, আর কি বলবেন এর চেয়ে বেশি? এখন এটা আপনাকে স্বীকার জিজ্ঞাসা করে নিলেন করছি- যে আমাকে বলতে দিলেন না, এটা স্বীকার করে নিলেন। আচ্ছা ভাই, স্বীকার করে নিলাম, আমরা সবাই হেরে গেলাম আপনার কাছে, আমরা আপনাকে কথা বলতে দিইনি এক সেকেন্ডও, আপনার কাছে হেরেও গিয়েছি আমরা সবাই, আপনি জিতেছেন, চ্যাম্পিয়নশিপ ধন্যবাদ। আপনার হাতে দেওয়া হয়েছে। এখন আপনি বলেন যে ধন্যবাদ। হ্যাঁ, মানে এখন নাচতে থাকেন, আল্লাহ পাকও চ্যাম্পিয়ন হয়েছেন, আপনার নবীও চ্যাম্পিয়ন হয়েছে, আপনিও চ্যাম্পিয়ন হয়েছেন। এখন আপনি বলেন যে নারীদেরকে যে পুরুষদের অর্ধেক সম্পত্তি দেওয়া হয় সেই বিষয়ে কি আপনার কিছু বলার আছে? নারীদেরকে পুরুষদের অর্ধেক সম্পত্তি দেওয়া হয়, এটা আপনাকে কোথায় বললো? কি অবস্থা ভাই, মানে একটা ছেলেকে, আপনার যদি একটা জি। ছেলে হয় এবং একটা মেয়ে হয়, তাহলে আপনার ছেলেটা আপনার সম্পত্তির কত অংশ পাবে আর মেয়েটা কত অংশ পাবে? 2 মেয়ে যতটুকু পাবে, 1 ছেলে ততটুকু পাবে। আচ্ছা, তাহলে একটা মেয়ে তার ভাইয়ের থেকে কতটুকু পেল? না, তার ভাইয়ের থেকে তো সে কিছুই পায় নাই, সে পেয়েছে তার বাবার থেকে। ভাইয়ের থেকে পাওয়া না, মানে ভাইয়ের সাপেক্ষে, তার ভাইয়ের জি। সাপেক্ষে সে কতটুকু পেল? অর্ধেক পেল না? বরং বলতে হবে যে তারা 2 ভাই 2 বোনের সমমান ভাই পেয়েছে। সেটাই তো 2 বললাম, বোনের ভাই, সমমান একটা ভাই বোন, পেয়েছে। যে কোনো একটা বোন, তাহলে যে কোনো প্রত্যেকে একটা কত মেয়ে। পার্সেন্ট করে পেলো? প্রত্যেকে কত পার্সেন্ট করে পেলো? 100% করে পেল। প্রত্যেকে সে 100% পাও করে না। পেলো? চিন্তা সেটা করেন তো অমিত পাওয়ার ভাই, কথা, চিন্তা অত করেন, সে প্রত্যেকে 100% করে পেলো? আপনি চিন্তা করেন অমিত ভাই। না। ধরুন হচ্ছে আপনার বাবার কাছে আপনার দুই, হ্যাঁ। আপনি এক ভাই আর 2 বোন, আপনার বাবার 100 টাকা আছে, আপনি কত হ্যাঁ। টাকা পেলেন? আরেকবার প্রশ্নটা আরেকবার। আপনার বাবার 100 টাকা আছে, আপনি হুম। এক ভাই 2 বোন, আপনি হুম। কত টাকা পাবেন আপনার বাবার কাছ থেকে? আমি পাবো হলো 66 টাকা, এই 50 টাকা। আর আপনার 2 বোন কত করে পাবে? কত করে 25 পাবে? টাকা 25 টাকা কত পাবে। পার্সেন্ট করে পেলো? কত পার্সেন্ট করে পেলো? শতকরা আমি কত ভাগ পেলাম, করে পেলো? হ্যাঁ 50, আমি তো পেলাম 50 আর তারা পেলো 25। ব্যাস, এবার আসিফ ভাইয়ের প্রশ্নটার উত্তর দিন। জি। আমি হ্যাঁ, বলেছি এখন যে তো এটাই। একটা বোন তার ভাইয়ের সাপেক্ষে কতটুকু পেল? হ্যাঁ, এখন এটার উত্তর আমি দিয়ে দিলাম। মানে ভাইয়ের সাপেক্ষে কতটুকু পেল সেটার তো উত্তর আপনি দেন নাই। হ্যাঁ, উত্তর হলো এটা যে বাহ্যিকভাবে মনে হচ্ছে যে বোন পেল কম, কিন্তু প্রকৃতপক্ষে বোন আরো বেশি পেল। কেন বেশি ভাই, পেল? এই জায়গাটাতে জি। একটা বোন কতটুকু পেল, তার ভাইয়ের সাপেক্ষে কতটুকু পেল, এই জায়গায় অন্য কোথাও থেকে আসমান থেকে টাকা পড়ছে কিনা সেটা তো আপনাকে এখনো জিজ্ঞাসা করিনি। এই কিন্তু জায়গায় এই প্রশ্নটা- এই ঘটনাটাতে একটা বোন তার ভাইয়ের সাপেক্ষে কতটুকু পেল সম্পত্তি? এখানে বাহ্যিকভাবে মনে হচ্ছে অর্ধেক পেয়েছে, আরে প্রকৃতপক্ষে বেশি পেয়েছে। বাহ্যিক এখানে বাহ্যিক আবার ভিতর দিয়ে আবার কেমনে পায় ভাই? ভিতরে গোপনে টেবিলে হ্যাঁ, কিভাবে পায় এটা জানতে চান? আমি বলতে পারি আপনাকে ভাই, কিভাবে পায়। এইখানে আমি আপনাকে জিজ্ঞাসা করেছি এই ঘটনাটাতে একটা ভাইয়ের সাপেক্ষে বোনটা কতটুকু পেল, তার পার্সেন্টেজ কত? হ্যাঁ, বাহ্যিকভাবে মনে হচ্ছে সে অল্প পেয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আর বেশি পেয়েছে। অল্প পেয়েছে কোথায়? অর্ধেক পেয়েছে ভাই, অর্ধেক পেয়েছে ভাই। ওই তো অর্ধেক অর্ধেক বাহ্যিকভাবে। তাহলে আমি যে বললাম যে একটা ছেলের থেকে একটা মেয়ে অর্ধেক সম্পত্তি পায়, তাহলে জি। সেইটাকে আপনি মানে সেটা বিরোধিতা করলেন কেন? এখন তো আপনি এটা বাহ্যিকভাবে পায়, কিন্তু বাস্তবে কম পায় না। ভাই, বাস্তবে কম পায় সেটার হিসাব আপনি পরে আমাদেরকে দিয়েন, কিন্তু এই ঘটনাটাতে দিন। কত? আচ্ছা, তাহলে মেনে নিলেন। এটা এখনো তো সেখানে যাই নাই যে বাহ্যিক ভাবে কত পায়, ওদিক দিয়ে কত পায়, সেদিক দিয়ে কত পায়, সেটা তো এখনো যাই নাই। হ্যাঁ, এখানে আমরা যখন ওখানে যাবো তখন আপনি সেটা বললেন। এই ঘটনাটাতে একটা মেয়ে তো তার ভাইয়ের থেকে অর্ধেক পাইলো, তাই না? বাহ্যিকভাবে অর্ধেক পেলো, প্রকৃতপক্ষে আরো বেশি আবারও পেয়েছে। বাহ্যিক ভাবে, এই আমি তো বলে দিচ্ছি যে এই দেখছেন ভাই কিভাবে কথা পেঁচা, দেখছেন ভাই অমিত ভাই, দেখছেন ভাই? উনি প্রাণে ধরে বলতে পারছেন যে অর্ধেক পেয়েছি, আর এত কষ্ট করে হাসতে হবে না হাফেজুর ভাই, এত কষ্ট করে না হাসলেও চলবে, আপনি যথেষ্ট মানে ভাই, হাসিয়েছেন। ভাই আপনারা মুমিনরা ভাই এত ডিসগাস্টিং হতে পারেন কেমনে বলেন তো? এত কারণ ডিসগাস্টিং হলো আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি, সেটা কি ভাই, যে আপনাকে আমি 100 টাকা দিলাম, আপনাকে একটু মিউট করে রাখছি ভাই, আমরা একটু হাইসানি আপনাদেরকে নিয়ে। আপনারা কিভাবে এত ডিসগাস্টিং হন ভাই? আপনাদের মানে এত ডিসগাস্টিং কিভাবে হন আপনারা? মানে তেনা পেঁচাইতে থাকেন। আপনার সাথে তো ভদ্রভাবে আমরা কথা বলতেছি, তাই সততার সাথে এই জিনিসটা মেনে নিতে আপনার সমস্যাটা কোথায়? যে ইসলাম নারীদেরকে একটা তার ভাইয়ের থেকে অর্ধেক সম্পত্তি দেয়, পৈতৃক সম্পত্তির যে অংশটা সেখান থেকে অর্ধেক দেয় একটা ভাইয়ের থেকে। এটা আপনার মেনে নিতে এতক্ষণ লাগে ভাই? একটা সিম্পল জিনিস, সেটা তো পৃথিবীর সমস্ত মানুষ জানে। অমিত ভাই, এইভাবে কথা কি বলা যায় বলেন তো?
উনি একটা যে মানুষের, তবে দেখুন এটা আমি ইয়ে করি না, একজন মানুষ যদি এরকম বলতে পারেন যে তর্কের খাতিরই উনি যখন বলতে পারেন যে একটা কুকুরের তো অনেকের খুব প্রিয়, সে তো ঠিকই আছে, মানে সে মানে একটা নারীকে কুকুরের সাথে তুলনা করলে সে তো ঠিকই আছে, এই কথাটা যিনি বলতে পারেন তার কাছে আর কি এক্সপেক্ট করেন আসিফ ভাই? হ্যাঁ, সেটা তো মানে আমরা তো আশা আসলে করি না যে ওনাদের মাথাটা একটু মানে চলবে এবং তারা মনে করবে যে এই যে নারীকে কুকুরের সাথে তুলনা করা এটা যে একটা ডিসগাস্টিং ব্যাপার। ভাই এখন যদি ধরেন আমেরিকার প্রেসিডেন্ট যদি এরকম একটা কথা বলে যে মুসলমানরা হচ্ছে কুত্তার মতো, কালো কুত্তার মতো, এই কথাটা কি কারোর ভালো লাগবে শুনতে? হাফিজ ভাইয়ের ভালো লাগতেও পারে যেরকম রেফারেন্স উনি দিচ্ছেন, উনি হয়তো বলবেন না ব্যাপক কত ভালো। তখন কি এভাবে তেনা পেঁচানোর চেষ্টা উনি করবেন যে আমেরিকানরা তো কুকুরদের অনেক ভালোবাসে? আসিফ ভাই আমাকে আবার মনে হয় সুযোগ দিয়েছেন কথা বলার জন্য, না ধন্যবাদ। আপনাকে সুযোগ না দিই, ভাই, আপনাকে সুযোগ দিইনি। আপনি মিউট থাকুন। অমিত ভাই, এখন যদি ওই কোন একজন ট্রাম্প ভক্ত, ধরেন ট্রাম্প এই কথাটা বলেছে, এখন ট্রাম্প ভক্ত কেউ যদি এসে বলে যে না 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 আমেরিকানরা তো কুত্তা অনেক ভালোবাসে, ভালোবাসার মানে মানে টুকু ভালোবাসার নিদর্শন হিসেবে কুত্তার সাথে তুলনা করেছে, তখন কি এই কথাটা কি মানে জাস্টিফাই হয় তাতে? বলতেই পারে যে হাফিজ ভাই তখন বলবেন যে কত সুন্দর সুন্দর কুকুর আছে, দেখেছে একটা পুডল আছে, এই আছে সেই আছে, কত আদর করে, তাদের জন্য আলাদা বিছানা আছে, তাদের সাথে তুলনা করেছে। হাফিজ ভাইয়ের ওটা মোটেই গায়ে লাগবে না, এই বিষয়ে আমি একদম নিঃসন্দেহ। তাহলে কি আমরা কি এখান থেকে একটা ঘোষণা দিব যে হাফিজ ভাইকে কি আমরা একটু না আমরা করবো না, সেটা আমরা করবো না, আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি হাফিজ ভাইকে যদি এখন আমরা কুত্তার সাথে তুলনা দিই এবং তখন যদি অমিত ভাই আপনি এসে এই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য বলেন যে আসিফ ভাই তো আসলে কুকুরকে অনেক ভালোবাসে, কুকুর দেখলেই কোলে নেয়, কুকুর দেখলেই চুমু দিয়ে দেয়, এই যে ভালোবাসার নিদর্শন হিসেবে হাফিজ ভাইকে কুত্তার সাথে আসিফ ভাই তুলনা করছে, এটা কি আপনি বললে উনি মেনে নিবেন? আমি জানি না হাফিজ ভাই আবার ধারণা উনি নিঃসন্দেহে মেনে নেবেন আসিফ ভাই। হাফিজ ভাই কিন্তু মানে অবশ্যই মেনে নেবেন এই কথা। ওনাদের মাথাটা কতখানি নষ্ট হলে ওনারা এই ধরনের যুক্তি দেন যে এই যে কুত্তাকে অনেক, আপনারা তো কুত্তা অনেক ভালোবাসেন, তাহলে আপনারা এই কুত্তার সাথে তুলনা দিচ্ছে নারীদের, তাহলে এটা নিয়ে এত ইয়া করেন কেন? ওনাদের মাথা কতখানি মানে পচে গেলে ওনারা এই কথাগুলো বলতে পারেন আমি জানি না ভাই। আসিফ ভাই হয়েছে, এখন আমি বলবো কিছু? ভাই আপনি তো বলবেন, কিন্তু আপনি তো এতক্ষণে তো আল্লাহ, আমিও ভাবতেছিলাম আর হাসতেছিলাম, আমাকে আনমিউট করে রেখেছেন থেকে আমার হাসি হয়তো শুনতে পান নাই। আমি যখন বলছিলাম যে একজন নারীকে অর্ধেক সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, এই যে সূরা নিসার 11 নম্বর আয়াতে এই জিনিসটা আল্লাহ পাক বলেছে, আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ দুইজন নারীর সমান, এটার মানেই হচ্ছে অর্ধেক। ঠিক আছে, এই যে একজন নারীর অংশ একজন পুরুষের অংশ দুইজন নারীর সমান, এটার মানেই হচ্ছে অর্ধেক। এখন অর্ধেক বলতে মনে হয় বোঝাচ্ছেন নারীদেরকে মানে সে কম দিয়েছে বা তাকে ভালো আমরা বুঝতে পারছি যে এখানে অর্ধেক বলতে বেশি সম্পত্তি বোঝানো হয়েছে, তাই না অমিত ভাই? টেবিলের তলা দিয়ে হয়তো বেশি সম্পত্তি বোঝানো। আমি একটা উদাহরণ দিই, এখানে অর্ধেক বলতে না এখানে অর্ধেক বলতে আমরা বুঝতে পেরেছি ভাই, এখানে সূরা নিসার 11 নম্বর আয়াতে এখানে অর্ধেক বলতে বেশি বোঝানো হয়েছে, যে অনেক বেশি দিয়ে দিও, মেয়েদেরকে বেশি বেশি দিয়ে দিও আর মানে পুরুষদের কম দিও, এখানে অর্ধেক বলতে বেশি বোঝানো হয়েছে ভাই। থ্যাংক ইউ আপনার ব্যাখ্যার জন্য, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু আর তো ব্যাখ্যা করতে হবে না ভাই, থ্যাংক ইউ দিয়ে। না, আপনি যেহেতু ব্যাখ্যা চাচ্ছেন না তাহলে তার আমি ব্যাখ্যা করে কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাহ্যিক ভাবে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক, কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে এখানে বেশি বেশি দিয়ে দিয়েছে আল্লাহ পাক নারীদেরকে, এটা আমরা বুঝতে পেরেছি ভাই। ঠিক আছে, মানে তারপরে হচ্ছে একটা হাদিস জানার বিষয় ছিল, একটা হাদিস আপনাকে জানতে চাচ্ছিলাম, একটা জিনিস না আমি পরে দেখব, একটা জিনিস আপনাকে জানতে চাচ্ছি ভাই, একটা বিশেষ হাদিস আপনাকে একটু দেখাতেই চাই, না আমি এটা পরে দেখবো, মানে আমি জানতে চাচ্ছি আপনার কাছে একটা, দেখুন প্লিজ দেখুন ভাই, একটু হাদিসটা একটু দেখুন। না এটা আমার অধিকার না, আপনি তো আমাকে যে বাধ্য করতেছেন দেখার জন্য, আমি চাচ্ছি না, এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? না আপনার সওয়াব আমরা দেখাবো, আপনার সওয়াব না আমি তো চাচ্ছি না দেখতে, আমি তো একটা জিনিস প্রশ্ন করতে চাচ্ছি, আপনি চান কি না চান আপনার সওয়াব আমরা বৃদ্ধি করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? না, এটা মানবাধিকার লঙ্ঘন কেন নয় আসিফ ভাই? দেখেন ওনারা হাদিস দেখতে চান না, হাদিস দেখলে ওনারা লজ্জা পান। আমি তো একটা প্রশ্ন করবো আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, শেষ হাদিস দেখাচ্ছি, শেষ হাদিস। আচ্ছা দেখান অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে হাদিস সম্ভার গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি, হাদিসের নাম্বার হচ্ছে 2558 নম্বর হাদিস, একাধিক সাহাবী কর্তৃক বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুমারী বিবাহ করো, কারণ কুমারীদের মুখ মিষ্টি, তাদের গর্ভাশয় অধিক সন্তানধারী, তাদের যোনিপথ অধিক উষ্ণ। মানে হচ্ছে কুমারী মেয়েদের যোনিপথ অধিক উষ্ণ, এই কারণে নবী কুমারী মেয়ে বিয়ে করতে বলেছে। চিন্তা করেন ভাই, মানে এই সমস্ত হাদিস পড়লে ভাই বমি আসে, মানে কিরকমের ডিসগাস্টিং হইতে পারে একজন মানুষ, কতখানি বর্বর, কতখানি অসভ্য ইতর বদমাইশ হইলে একজনের মুখের থেকে এই কথা বাইর হয় যে তোমরা কুমারী মেয়ে বিয়ে করো কারণ তাদের ভ্যাজাইনা হচ্ছে গরম। মানে চিন্তা করেন অমিত ভাই, এরকম মানে অসভ্যতার কত সীমা অতিক্রম করে গেলে এই সমস্ত কথা মানুষ বলতে পারে ভাই, মানে ডিসগাস্টিং লেভেলের একদম। হ্যাঁ হাফিজুল্লাহ ভাই, এবার আপনি বলেন। জি, আমার প্রশ্নটা হলো
আপনি তো যে আগে বলেছিলেন যে যদি স্বামী স্ত্রী থাকে দুইজন, তো তাদের যে চুক্তিটা যখন তারা বাতিল করে দিবে যে এখন থেকে তুমি আমি স্বামী স্ত্রী না, তখন বিবি আরেকজনের সাথে ইচ্ছা করলে সহবাস। হাফিজ ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কি কথা আমি- বলছেন? আমি আপনাকে, হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ, এখন আবার এখন শুনতেছি, এখন আবার শুনতেছি, বলেন। আচ্ছা, আমি তাহলে প্রশ্নটা করি। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন বা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার বিবি বা আপনার স্ত্রী যদি চায় যে অন্য পুরুষের সাথে, যেরকম ধরেন আমিত ভাইয়ের সাথে চুহবত নিবে, তো এটা পারবে কিনা? তখন আপনি বলেছিলেন পারবে যদি আমার সাথে তার চুক্তি এটা বাতিল হয়ে যায়, যে সে আমার সাথে আর থাকবে না স্ত্রী হিসেবে, তখন সে আমিত ভাইয়ের চুহবত নিতে পারবে বলেছিলেন, তাই না? ভাই, আপনি কি এখন ব্যক্তিগত ইস্যু নামতেছেন নাকি? হ্যাঁ, সেটা না, না, স্বাভাবিক, আপনি- সেটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তবে আপনাকে একটা কথা বলে রাখি, আপনাকে একটা কথা বলে আমার রাখি, প্রশ্ন সেটা শেষ হয়নি তো, আমার প্রশ্নটা শেষ হয়নি। হ্যাঁ, ঠিক আছে। আপনি তো না, অমিত বলেছিলেন ভাই, এরকম। অমিত ভাই, এখন উনি ব্যক্তিগত মানে ইস্যু নামতেছে, যে এখন তো মানে এই যে আমি যে হাদিসগুলো দেখালাম, সেই হাদিসগুলোর পরিপ্রেক্ষিতে ওনার তো আর কিছু বলার নাই। একদম ব্যক্তিগত না, আমি একটা প্রশ্ন ভাই, একটু আপনাকে একটু মিউট রাখছি ভাই। ওনার তো এই হাদিসগুলোর পরিপ্রেক্ষিতে এখন তো আর কিছু বলার নাই, নবীর লুঙ্গিটা তো খুলে গেছে, এখন উনি আমার বউকে এবং আমার বাচ্চাকে নিয়ে কিছুক্ষণ এমন এমন অশ্লীল কথাবার্তা বলবেন কাউকে কাউকে জড়িয়ে, যেন মানে, কিন্তু ভাই এখানে আমার বউ বা আমার বাচ্চা এখানে তো প্রাসঙ্গিক না। আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ে কি আপনার কিছু বলার আছে? না, আমি তো মানে আপনার বউ এবং বাচ্চা নিয়ে কোনো কথাই বলতেছি না। আমাদের যে প্রশ্ন এটার এই সাথে যে আপনি সংশ্লিষ্ট বললেন, কথা। এই যে আপনি বললেন আমার ওয়াইফ যদি অমিত ভাইয়ের সাথে কিছু করতে চায়, ভাই এখানে অমিত ভাই উদাহরণস্বরূপ। না, তাহলে আপনি এমন কোনো উদাহরণ দেন, এমন কোনো উদাহরণ দেন, মনে করেন আপনি আপনার নিজের মাকে নিয়ে উদাহরণ দেন তাহলে। আচ্ছা, তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি। এখন মানে আমার কথাটা হলো যে আপনারা এটা মেনে নিয়েছেন, হ্যাঁ, এটা অনুমতি আছে। আপনি তাহলে নিজের মাকে দিয়ে অনুমতি দেন যে আমার মা যদি আচ্ছা। ধরেন আপনার না, এটা তো আমাদের ধর্মে নাই, তাই বলতেছি। না, আপনার ইসলামে মা যদি, ও আচ্ছা, তাহলে আপনি বলেন যে আপনার বাবা, আমার বাবা, আপনি এইভাবে বলবেন যে আমার বাবা যদি আচ্ছা, ঠিক আছে, আমি ওইভাবে বলতেছি। জি, আমরা ওইভাবে বলতেছি, আপনার মতো করে বলতেছি। একটু কথা শুনে নেন, যেটা আপনার ইসলাম ধর্মে জি, আছে জি। সেইভাবেই আমি বলি, তাহলে এইভাবে বলেন জি, জি। যে আমার বাবা আমাদের বাসার দাসীর সাথে করতেছিল বিছানায়। না, দাসী তো নাই আমার মা- আমাদের। আমার দাসী ও, নাই তো। আপনাদের দাসী নাই ভাই? না, আপনি কিন্তু জানেন আপনার না। ইসলাম ধর্মে তো দাসী রাখা তো জায়েজ আছে, আপনাদের দাসী নাই না, কেন? কিন্তু আমাদের দেশে নাই তো, আমাদের বাসাতে নাই। ও আচ্ছা, কেন ভাই? আমাদের দেশটা একটা সেকুলার দেশ, সেই কারণে আপনি দাসী রাখতে পারছেন না, তাই না? ওটার ব্যাখ্যা আমি পরে যাব, বাকি আমার না, যে ও, জানতে এই যে যেটা চাওয়া উদ্দেশ্য, ওটা আগে শেষ করে নিই। ইহুদি নাসারাদের অত্যাচারে এবং এই যে মানবাধিকার কর্মীদের অত্যাচারে আপনারা এখন আর দাসী টাসী রাখতে পারেন না। আচ্ছা, ঠিক আছে, ধরে নিই যে আপনার এখন পৃথিবীটা ইসলামী পৃথিবী হয়ে গেল, তখন তো না, আপনার ধরে নিলে তো বাবা- হবে না, ধরে নিলে হবে না তো। ভাই, যেটা আমার বাস্তব, কথাটা একটু শেষ করতে দেন, আমার কথাটা শেষ জি। করতে দেন। আপনি যদি উদাহরণ দিতেই চান তাহলে এইভাবে উদাহরণ দেন যে এখন পৃথিবীটা ইসলামী বিশ্ব হয়ে গেছে, শরিয়া প্রতিষ্ঠা হয়ে গেছে আমাদের, এখন আমার বাবা তার দাসীর সাথে করতেছিল, তখন মা এসে পড়ছে পাশ দিয়ে, তখন মা এসে কান্নাকাটি শুরু করছে। এইভাবে আপনি আপনার ইসলামে যেটা আছে সেটা নিয়ে উদাহরণ দেন, তাহলে ভালো হয়। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা, এখন আমার জানার বিষয় হলো যে এই যদি স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় বা স্ত্রী স্বামীকে তালাক দিয়ে দেয়, ঠিক আছে, এখন ভাই, স্ত্রী কি ইসলামে তো তার- ভাই আবারও ইয়া বলেন, ইসলামে তো স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারে আমি না। ইসলামে তো বলতেছি না, আপনি বুঝতেছেন না, আপনি সাধারণ জিনিস বুঝেন না। আল্লাহ, আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন। কেমন বুদ্ধিজীবী হলেন, আমার তো এখন হাসি আসতেছে সামান্য আপনার জিনিস থেকে তো বুঝতেছেন না। আপনার থেকে তো বেটার, আপনার থেকে তো বেটার, আমি তো নাস্তিকদের থেকে তো কথা better। বলতেছি, আপনার আমি থেকে কিন্তু নাস্তিকদের বেটার, কথা বলতেছি, হ্যাঁ, আপনার থেকে better। নাস্তিকদের কথা বলতেছি যে নাস্তিক একজন নাস্তিকদের বা জি। সেকুলার যে কোনো মানে সভ্য দেশে একজন স্ত্রীর যতটুকু অধিকার থাকে একজন স্বামীরও ততটুকু অধিকার থাকে, দুইজনেরই তালাক দেওয়ার অধিকারটা সমান, এখানে কোনো পার্থক্য সমান। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা, এখন আমার জানার জি, এখন আমার জানার বিষয়, সরি, হলো- আমি আপনাকে ভুলে মিউট করে দিয়েছিলাম। আচ্ছা, বলেন এবার। এখন আমার জানার বিষয় হলো যে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এখন স্ত্রী কি তার ছেলের সাথে এই চুহবত নিতে পারবে? ছেলের সাথে কেন সোহবত নিবে ভাই? তারা হলো রাজি হলো, ছেলেও রাজি হলো, তার মায়ের সাথে চুহবত করবে। মানে নাস্তিকদের এটা কেন হবে ভাই? মানে আপনার কি মনে আপনি হয় মনে যে- চাইলো, পত্রপত্রিকাতে না, দেখলাম, কিছুদিন আগেও দেখলাম সৎ মায়ের সাথে বিবাহ করতেছে, ওই কিছুদিন আগেও তো দেখলাম মানে সৎ আপনি মা কি আর ছেলে। আপনার কাছে এই আপনার মাথায় এই জিনিসটা কেন আসলো ভাই? আপনি কি আপনার মায়ের সাথে কোনোভাবে কি আপনার কি এরকম ইচ্ছা হয়? না, ইসলাম ধর্মটা বলতেছি আমি, নাস্তিকদের না, ও আচ্ছা, আমি ইসলাম এটা বাধা দিয়ে রেখেছে দেখে আপনি করতে জি, জি। পারছেন না। জি, অবশ্যই। ও, ইসলামের বাধাটা অসাধারণ আছে ভাই। অমিত ভাই অসাধারণ, শুনলেন? ইসলামে এখানে একটা বাধ্যবাধকতা রেখে দিয়েছে, এই কারণে উনি ওনার মায়ের সাথে করতে পারছেন না। কিন্তু না, আমাকে তো আমি বলি নাই, আপনি মনে হয় আবার অসাধারণ আছে ভাই। আপনি তো এইটা আপনারটাই বললেন, আমি কি জিজ্ঞেস করলাম? অমিত ভাই বলেন তো, অমিত ভাই। আপনাকে হাফিজ ভাই আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনি যদি ইসলামের কোনো বাধ্যবাধকতা না থাকতো আপনি আপনার মায়ের সাথে সহবত করতেন কিনা সেইটা জিজ্ঞাসা করলো, আপনি বললেন হ্যাঁ করতেন। আচ্ছা, তাহলে আমি হয়তো বুঝতে হয়তো ভুল এসেছে। ফ্যান্টাস্টিক ভাই, হ্যাঁ। আপনি আপনার মনের গোপন কথাটা বলে ফেলেছেন যে আপনি আসলে আপনার মায়ের সাথে করতে চান, কিন্তু ইসলাম এখানে একটা বাধা দিয়ে রাখছে দেখে আপনি করতে পারছেন না, ইচ্ছা থাকা সত্ত্বেও।
এটা কি আপনি আমাকে ব্যক্তিগত আঘাত করতেছেন না? হ্যাঁ করছি, হ্যাঁ কথা সত্য করছি। এটা তো যারা নাস্তিক তারা করে না, তারা তো না, খুব না, ইনসাফ হয়। নাস্তিকরাই যে ইনসাফ হবে এবং আপনারা যে পাগলা কেন কুকুরের মতো হবে না? আমাদের পাল্লা কাটবেন, এইভাবে কেন হবে এটা তো হয় না ভাই, এটা তো হয় না ভাই। কেন আপনি আচ্ছা আপনাকে একটু মিউট করছি। অমিত ভাই, উনি তাহলে স্বীকার করলেন যে ওনার মানে ওনার ইচ্ছা করে যে ওনার মায়ের সাথে ওনার এটা ইচ্ছা করে, কিন্তু ইসলাম এখানে একটা বাধা দিয়ে রাখছে দেখে, বা আল্লাহ পাক এখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করে রাখছে দেখে উনি করতে পারছেন না। এটার জন্য নিশ্চয়ই ওনার আফসোস হয়, মানে উনি ওনার মায়ের সাথে, ভাই মানে জিনিসটাকে ডিসগাস্টিং পর্যায়ে চলে গেছে না অমিত ভাই? অবশ্যই আসিফ ভাই, এবং এনারা যে প্রশ্নটা করেন যে মায়ের সাথে করতে পারবেন কিনা, তার মানে ওনাদের ব্যাপারটা ওনারা এটা বোঝেন না যে ওনারা কেন এটা করতে চাইছেন না বা এটা কেন করছেন না। ওদের ধারণা এটা যে শুধুমাত্র ধর্ম বলেছে বলে ওনারা ওনাদের মায়ের সাথে সহবত করেন না, শুধুমাত্র ওনাদের ধর্ম বলেছে বলে। তার মানে এটা অবশ্যই যে তাদের আকাঙ্ক্ষা এটা। এবং ইউটিউব মানে আচ্ছা। ফেসবুকে এরকম অনেক জায়গাতে আপনি পোস্টও দেখবেন এই ধরনের কথা আসিফ ভাই। আচ্ছা অমিত ভাই, তাহলে আমরা ওনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, ওনার কাছ থেকে আজকে আমরা জেনেই নিই বিষয়টা। আচ্ছা নিশ্চয়ই হাফিজ আছে। ভাই, আপনি আমাদেরকে বলেন তো যে এই যে আমার প্রশ্নের উত্তরটা তো দেন নাই, আমি তো প্রশ্ন করতে দেন নাই আমাকে। সবই দিব, সবই না, আগে দেন, তারপরে পেয়ে আগে যাবেন, দেন। সবই পেয়ে না, যাবেন। আগে আমার প্রশ্নটা দেন, নাস্তিকদের আমার ধারণা নিয়ে নিতে চাচ্ছি। সবই পেয়ে যাবেন, নাস্তিকরা সবই পেয়ে যাবেন। লাইভটা আমাদের, আমরা যখন আপনাকে প্রশ্ন করছি আপনি উত্তর দিতে বাধ্য। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি কেন মনে করেন যে মায়ের সাথে সন্তান যদি এই কাজটা করে এটা খারাপ? এটা আপনি কেন মনে করেন? আপনি আনমিউট করে বলেন কেন। আগে আগে এটা এই প্রশ্নের উত্তর দিয়ে দেন, কেন খারাপ এটা? হ্যাঁ বলেন আপনি। আপনি তো আবার নিজেকে মিউট করে ফেলেন ভাই। হাফিজ ভাই, আপনি নিজেকে আবার মিউট করে ফেলেছেন। হ্যাঁ এবার বলেন, উত্তরটা দেন আগে। না, আমি তো আগে নাস্তিকদের মানসিকতা জানতে চাচ্ছি যে সে তার মায়ের সাথে করার অধিকার তারা রাখে কিনা। এটা কি মানব আগে অধিকার? আগে আগে জিনিসটা কেন খারাপ সেটা আবার আমাদেরকে এক্সপ্লেইন করেন। জিনিসটা কেন আপনি করবেন না বা কেন এটা নিয়ে আমি খারাপ? কখনো ভাবি নাই, কেন খারাপ এটা নিয়ে আমি ভাবি নাই তো কখনো। কিন্তু খারাপ সেটা তো জানেন। খারাপ তো জানি, কিন্তু কেন খারাপ এটা আমি ভাবি নাই, কেন খারাপ এটা আমি ভাবি নাই কখনো। আচ্ছা, মানে মানে আপনি আপনার ধর্মের ভিতরে যে জিনিসগুলো বলা আছে সেই জিনিসগুলোই ভালো, এবং যে জিনিসগুলো করতে বারণ করা আছে সেই জিনিসগুলো খারাপ, এবং আপনার এখানে চিন্তা ভাবনার কিছু নাই, এটা কি আপনি মনে করেন? প্রশ্নটা বুঝলাম না। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার ধর্মে যে জিনিসগুলো ভালো বলা আছে সেগুলোই ভালো, এবং ধর্মে যে জিনিসগুলো খারাপ বলা আছে সেগুলোই খারাপ। এরপরে আপনারা চিন্তা করে দেখার প্রয়োজন নাই যে সেটা আদৌ ভালো নাকি আদৌ খারাপ, এটা আর আপনার চিন্তা করার প্রয়োজন নাই। এটার উত্তরটা এরকম হবে, ধর্ম যেটাকে ভালো বলেছে সেটাকে আমার ভালো বলতেই হবে, ধর্ম যেটাকে খারাপ বলেছে সেটাকে আমার খারাপ বলতেই হবে। আর যেখানে ধর্ম কোনো কিছু বলে নাই, আমাদেরকে বিবেচনা করার সুযোগ দিয়েছে, সেখানে আমরা বিবেচনা করব। আচ্ছা তার মানে আপনি কি বলতে চান যে শিশু মেয়ের সাথে বিয়ে করা এবং তার সাথে যৌন সঙ্গম করা এই জিনিসটা কোনো সমস্যা নেই, তাই না? শিশু দ্বারা যদি উদ্দেশ্য হয় যে আজকে মাত্র গর্ভপাত হলো যার এর সাথে, তাহলে তো অবশ্যই সমস্যা আছে, তার জন্য ক্ষতি হবে। এটা শিশুর সংজ্ঞাটা কি আমি এটাও জানা নাই, আপনাদের কাছে শিশুর সংজ্ঞাটা কি আমাকে একটু বলবেন কি? শিশুর দ্বারা কি উদ্দেশ্য? মনে করেন একটা 9 বছরের মেয়ে। না না, 9 বছর আমি বলতেছি না, মানে শিশুর সংজ্ঞাটাই জানতে চাচ্ছি আমি। মানে আমি আপনাকে প্রশ্নটা আরো প্রিসাইজ করে দিয়েছি। মনে করেন একটা 9 বছরের মেয়ের সাথে আপনি যৌন সঙ্গম করতেছেন, আপনার ধর্ম তো এই জিনিসটা অ্যালাউ করেছে, বিয়ে করে যৌন সঙ্গম করতেছেন, আপনার ধর্ম তো এটাকে অ্যালাউ করেছে, এটা আপনার কাছে খারাপ কিছু বলে মনে হচ্ছে না, তাই না? যদি মেয়ে এরকম উপযোগী হয় এবং ছেলে উপযোগী হয় সঙ্গম করার যে শক্তি সামর্থ্য 9 বছর তো বলেই দিলাম, 9 বছর তো বলেই দিলাম, 9 বছরে কোনো পৃথিবীর কোনো মেয়ে যৌন সঙ্গমের জন্য উপযুক্ত হয় না। এই তো দেখছেন, আপনি কত কিছু জানেন না, আপনি মনে হয় পত্রিকাই পড়েন না। পত্রিকা কি দেখেছেন 9 বছরের মেয়েদের সন্তান হচ্ছে, সন্তান লালন পালন করতেছে, এগুলো সন্তান হওয়া হলে তো সেটা তো সন্তানের জন্য খারাপ, মায়ের জন্য খারাপ, মায়ের বডির জন্য খারাপ, মায়ের ভবিষ্যতের জন্য খারাপ, এবং সুস্থ আছে, এটা আপনি মনে হয় জানেন না। তাহলে আপনি এখন বাচ্চা মেয়েদের সাথে যৌন কর্মটাকে জাস্টিফাই করার জন্য এগুলো বলতেছেন আপনি এখন? আসিফ ভাই, আপনি মনে হয় গতকালকের পত্রিকা বা গত পরশুদিনের পত্রিকা দেখেন নাই। মেয়ে আর সন্তান হল কয়জন জানেন? মানে আপনি নিজে এখন পেডোফিলিয়াকে জাস্টিফাই করার জন্য যুক্তি দিচ্ছেন? সিরিয়াসলি? না না, আপনি সিরিয়াসলি আমি বলতেছি, গতকালকের পত্রিকায় ব্রিটিশে দেখলাম। না গতকালকের পত্রিকায় ধরে নিলাম গতকালকের পত্রিকায় 1 মাসের একটা বাচ্চা মানে সেক্স করছে, কিন্তু গতকালের একটা পত্রিকায় যদি এরকম কিছু একটা নিউজ বের হয়ে থাকে সেটা দিয়ে আপনি পেডোফিলিয়া কে জাস্টিফাই করার চেষ্টা করছেন? না, আমি 1 মাসের আমি বলবো না, বলতে চাচ্ছি যে গতকালকে আমি নিজেই দেখেছি যে 23 বছরের মেয়ে, তার সন্তান হয়েছে 11টা বা 12টার মতো, এবং সে 100 সন্তান নেওয়ার ইচ্ছা করছে। এবং এইটা থেকে আপনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে একটা 9 বছরের মেয়ের সাথে সেক্স করা যায় যদি সে উপযোগী হয়, মেয়ে এবং ছেলে যদি উপযোগী হয়। যদি সে উপযোগী হয়, আপনি উপযোগী হয়েছে কিনা কেমনে বুঝবেন ভাই? হ্যাঁ, এই তো সে নিজেই জানতে পারবে সে উপযোগী কি উপযোগী না। আপনি বলেন তো, সে একটা বাচ্চা মানুষ, সে কিভাবে জানতে পারবে সে উপযোগী কি উপযোগী না? কেন 9 বছর হয়ে গেছে, সে বাচ্চা কেন? সে তখন বড় হয়ে গেছে, বালেগা হয়ে গেছে। ওয়াও, আপনি বাচ্চা কাকে বলে জানেন না? হ্যাঁ জানি তো আমি, বাচ্চা হলো 9 বছরের আগে, 9 বছরের আগে বাচ্চা।
9 বছরে চলে আসে, এ বাচ্চা 9 বছর হয়ে গেলে আর বাচ্চা থাকে না। সে যদি বালেগা হয়ে যায় এবং বালিগ হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে হলো 12 বছর সর্বনিম্ন, আর মেয়েদের ক্ষেত্রে হলো 9 বছর। মানে আপনি কি ভাই সিরিয়াসলি একজন মানে জলজান্ত Seriously মানুষ? জলজান্ত মানুষ? সিরিয়াসলি বলতেছি, এবং এটা তো পত্রপত্রিকা অহরহ দেখতেছি যে 9 বছর বা 10 বছর 12 বছরে, বিশেষ করে ইউরোপ আমেরিকা থেকে পত্রিকাগুলো দেখতেছি, ইউরোপ আমেরিকা থেকে তারা সন্তান নিচ্ছে 10 বছরে 11 বছরে। তারা কি কি অমিত ভাই, আমি না মানে মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে অমিত ভাই, কি বলবো বলেন তো? আমারও তো মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে আপনারা কি কি অদ্ভুত অদ্ভুত কথা বলেন, আমার হাসি আসতেছে। মানে আপনার কি এখন মানে আপনি 9 বছরের বাচ্চাদের দেখলে আপনার মানে মনে হয় যে এর সাথে করা যায়? আমি তো আপনি আপনাকে এটা বলি নাই, আপনি মনে হয় বোঝেন নাই, আপনি কথা মনে হয় আপনি। বিবাহিত? দাও, জি দাও, জি কথা জি, আমি বলি। বিবাহিত। জি এই জি তো জি, কত- আপনি বিবাহিত অমিত ভাই? আপনি আমি আপনি বিবাহিত। বিবাহিত? হ্যাঁ, আমিও বিবাহিত। আমিও বিবাহিত। কত বছর বয়সে ছিল আপনার বিবি তখন? আপনার বয়স কত ছিল আপনার বিবির? আমার বয়স ছিল তখন, আমি ছিলাম 30, আমার আচ্ছা বউয়ের বয়স 27। আচ্ছা, হ্যাঁ, আমার বিবির বয়স কাছাকাছি ছিল ওইরকমই। আচ্ছা, তা আপনি 9 বছর বিয়ে করেননি কেন? তখন করি নাই কেন, সুযোগ হয় নাই, এবং ওইভাবে আমার রুচি এক একজনের এক ওই যে রকম হতে ওই যে পারে। একইভাবে অমিত ভাই ওনার উনি যেরকম ওনার মায়ের প্রতি আসক্তি বোধ করেন কিন্তু ধর্ম বাধা দিয়ে রেখেছে দেখে, এটা কি আমি বলেছি আপনাকে? এটা আপনি বলেছেন। এখানে তো আসলে ধর্ম তো এখানে পারমিট করেছে। না না না, ধর্ম পারমিট করেছে কিন্তু সমাজ এখানে তো মানে বাংলাদেশ সরকার তো পাছায় ডান্ডা মেরে নিয়ে যাবে 9 বছরের মেয়ে বিয়ে করলে। না, ডান্ডা আসিফ ভাই মনে হয় শুনেনি। পাছায় ডান্ডা মেরে মেরে নিয়ে যাবে। তো এখন ওই কারণে উনি 9 বছরের বাচ্চা মেয়ে দেখলে ওনার জাগে, ওনার ইচ্ছা হয়, কিন্তু উনি করতে পারেন নাই। কারণ না, আসলে এটা করলে তো আপনার জাগে না, ডান্ডা মেরে কারণ নিয়ে হলো হয়তো আপনার পুরুষত্বে দুর্বলতা রয়েছে, থাকতে পারে, ওষুধ খেতে পারেন, হোমিও মানে মানে আপনি বলতে চাচ্ছেন যে 9 বছরের বাচ্চা মেয়ে দেখে যদি না জাগে তাহলে আমার পুরুষত্বের সমস্যা আছে? না না, আমি এটা বলিনি, আপনি একটু উল্টা। অমিত ভাই উনি এই কথাটা বলেছেন না? আমি মানে সত্যি মানে আসিফ ভাই, আমি আপনি ভুল বোঝেন কেন? হাসবো নাকি অবাক হবো আমি বুঝতে পারছি না আসিফ ভাই। আমি ভাই তো হতবাক হয়ে যাচ্ছি আপনাদের কথা শুনে। ইসলাম ধর্ম যে মানুষের মস্তিষ্ক কতখানি পচায় ফেলতে পারে, কতখানি দুর্গন্ধযুক্ত করে ফেলতে পারে, এই নবী মোহাম্মদ যে মানুষকে কতখানি বর্বর অসম্ভব করে ফেলতে পারে। হাফিজ ভাই আপনার কথা শুনে কিন্তু আমাদের খুবই ভালো লাগতেছে, আপনি আরো অনেক আমার ভালো লাগতেছিল, কিন্তু আপনারা টাইম মতো যে আমাকে আনমিউট করে ফেলেন, এটা আবার আমার কাছে ভালো লাগে না। আপনারা খুব চালাকি করেন, এটা আমার কাছে ভালো লাগে না, যখন আমার কথা বলার অধিকার খর্ব করেন। একটু আগে যে বললেন 9 বছরের মেয়ে দেখে যদি আমার না জাগে তাহলে আমার পুরুষত্বের সমস্যা আছে। না, আমি এটা বলিনি তো, এই যে আমি বললাম কি না, আপনি বলেছেন? অর্ধেক, আমি আপনাকে বলেছি, আপনি আমাকে কি বলেছেন, আপনি আমাকে বলেছেন 9 বছরে জাগে কিনা। আমি বলেছি 9 বছরের একটা মেয়েকে দেখলেই জাগতে হবে, আর না দেখলেই জাগতে হবে না, এরকম কোনো কথা নাই তো। তা আপনাকে তো ওই কোয়েশ্চেনটাই ওইটাই তো হলো। তো আমি তো এটাই তো বললাম ভাই, কি বলে ভাই? আমি কোনটা বললাম আর আপনি কোনটা বুঝবেন? আমি তো তখন আপনাকে এই প্রশ্নটাই করলাম যে 9 বছরের বাচ্চাদেরকে দেখলে কি আপনার উত্তেজনা জাগে? যেরকম হ্যাঁ। উত্তেজনা আপনার মাকে দেখলে আপনার জাগে, ধর্মের কারণে আপনি সেটা করতে পারছেন না, ইসলামের কারণে যেটা করতে পারছেন আপনার না। মাকে দেখলে কি আপনার উত্তেজনা জাগে? না, কখনো জাগেনি। আমারও তো জাগে না। এক্স্যাক্টলি, এই তো না হাফিজ না না, ভাই আমার জাগে নাই দেখে এই জিনিসটা কখনো আমার মাথায় আসে নাই ভাই। ধর্মে আছে নাকি নাই সেই জিনিসটা আমি দেখতেই যাইনি যে ধর্মে আছে নাকি নেই। না না, কিন্তু আমি তো আপনার- বলিনি যে আপনার- আমার। না, হ্যাঁ, আপনি আপনি বলেছেন, ভুল ব্যাখ্যা করতেছেন। আপনি আপনার জেগেছে এবং তখন আপনি ধর্ম পড়ে দেখেছেন না, যে দেখে এখানে আমি নিষেধ বলি করা নাই, আছে। দেখেন আপনি তো কানেও সমস্যা, আপনি একটু ইচ্ছা আপনি করলে বলেছেন একটু আগে। কানে অমিত ভাই, উনি কি বলেন নাই? উনি কি বলেন নাই? উনি একদম সোজা সাপটা বলে দিয়েছেন, একদম একদম আচ্ছা, আমি একদম ইউটিউব straight থেকে- forward উনি আমি ইউটিউব থেকে আপনার কথাটাকে আবার শুনাই ভাই, শুনবেন আপনি? জি জি, শোনান, জি জি শোনান। আচ্ছা, ইউটিউবে কিন্তু আপনার কথাটা পুরোটা আছে। অমিত ভাই, আপনি আচ্ছা, কি শোনান। ইউটিউব থেকে একটু আমাদেরকে একটু শোনাতে পারবেন এই যে? হ্যাঁ, সেখানে আমাকে সময় দিলে আমি শোনাচ্ছি। জি শোনান। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনার কি এটা আচ্ছা, জেগেছে? আমার যে জিজ্ঞাসা, এটার উত্তর ধর্মের তো আপনি কারণে- দিলেন না, যে শিশুর সংজ্ঞা কি? ভাই শিশু সংজ্ঞা একটু পরে আমরা আলোচনা করছি, আগে জিনিসটা একটু হয়নি। অমিত ভাই আমাদের কি ইউটিউব থেকে? হ্যাঁ, আমি ওটা করছি ততক্ষণ আপনার জন্য যে শিশুর সংজ্ঞা মানে শিশুর সংজ্ঞা হচ্ছে একটা হিউম্যান বিইং যে পিউবার্টি এখনো পর্যন্ত পৌঁছয়নি, তাকে বলা হয় শিশু। আরেকবার বলুন। একটা হিউম্যান বিইং, একজন হিউম্যান বিইং, একটা একটা মানুষ যে এখনো পর্যন্ত পিউবার্টি পৌঁছয়নি, তাকে বলা হয় শিশু। ওই অংশটার বাংলাটা একটু বলেন। কিসে বাংলা বলছেন? পিউবার্টি আসলে পিউবার্টির বাংলা কি হবে? পিউবার্টির বাংলা বলতে পারেন। বয়সন্ধি? হ্যাঁ, বয়ঃসন্ধি। ইয়েস কারেক্ট। বয়সন্ধি কাকে বলেন? অমিত ভাই একটু এখানে বলবেন কি? অনেক বয়সন্ধি অনেক কাকে বলে? backstage-এ- আচ্ছা অমিত ভাই, হাফিজ ভাই, এখানে ব্যাকস্টেজে অনেক মানুষ আপনাকে প্রশ্ন করার জন্য মানে একদম কমেন্ট বক্স ফাটায় ফেলতেছে। তো আমি জি, জি। কয়েকজনকে একটু যুক্ত করি, তারা হয়তো আপনাকে দিয়ে একটা প্রশ্ন করবে, আপনি কি ওটা আমি পরে করবো, আগে আমার প্রশ্নের উত্তরগুলো আগে একটু দিয়ে নিন। আচ্ছা, এক লাইন এক সেন্টেন্সে তাদেরকে একটু না, এক লাইনে আমার বিদায় করে প্রশ্নের উত্তরটা দিই। একটু দিয়ে নেন। আগে আমাকে আমাদের একটু দিয়ে আমাদের এখানে কৃষ্ণ নামক একজন যুক্ত হয়েছেন, আপনি কি কিছু বলতে চান আমাদের হাফিজ ভাইকে?
হ্যাঁ আসিফ ভাই, আমি প্রায় প্রতিদিনই আপনাদের লাইভ শুনি, তো আমি দেখি যে তারা এসে যুক্ত হয়ে সেক্স বিষয় নিয়ে আলোচনা করে। তো মানে তাদের আমি ওনাদের কাছে জানতে চাই যে আমাদের মাথায় কি সবসময় সেক্সই ঘোরাফেরা করে? উনি তো এই কোশ্চেনটা করতে পারেন যে আমি কেন ছবি আঁকবো না বা আমি কেন গান শুনবো না। এই কোশ্চেন গুলো তো আমি মানে এই প্রায় 2 মাস ধরে আপনাদের লাইভ শুনছি, তো আমি কাউকে দেখলাম না এরকম একটা কোশ্চেন করতেছি যে আসলে মায়ের সাথে কেন সেক্স করবো না, বোনের সাথে কেন সেক্স করবো না। তো ওনার কাছে আমার প্রথম একটা প্রশ্ন ছিল যে এই ওনাদের মাথায় কি সবসময় সেক্সই ঘোরাফেরা করে? বিনোদনের তো আরো অনেক মাধ্যম আছে। হ্যাঁ হাফিজ ভাই, যদি আপনি উত্তর দিতে চান দিতে পারেন, না দিতে না, আমি তার প্রশ্নের উত্তর দেওয়া, আমার প্রশ্নের উত্তর আগে পেলে তারপর আমি দিব। আগে আমার প্রশ্নের উত্তর দেন। কৃষ্ণ ভাই, আপনি কি আর কিছু বলবেন? নাহলে আমরা আরেকজনকে যুক্ত করতাম। কৃষ্ণ ভাই, হ্যাঁ আরেকটা যে উনি এটা আপনি করলেই ভালো হতো, এটা আমি করছি না, আমি আপনাকে একটা মনে করিয়ে দিচ্ছি যে উনি তো হিউম্যান রাইটস নিয়ে কথা বলছেন, তো উনি হিউম্যান রাইটস এর বেসিকটাই জানে না, যে মানে দাস রাখা, এটা মানে এটা তো হিউম্যান রাইটস সবার আগে এটা নিষিদ্ধ যে দাস রাখা যাবে না। আর ওই যে মানে গণিমতের মালে যে আমাদের ভারত থেকে হামলা করে যদি ওনাদের বাড়ির লোকেদের দাস বানায়, উনি বিষয়টাকে কিভাবে নেবেন? এই কোশ্চেনটা যদি ওনার কাছ থেকে আপনি গুছিয়ে নিতেন। ধন্যবাদ। ওনারা তো ওনাদেরকে হাদিস দেখাতে গেলে ওনারা চিৎকার শুরু করেন, ওনারা মনে হয় না। আচ্ছা আসিফ ভাই, আমাদের প্রশ্নটা আছে, এটা তো আপনি উত্তর দিলেন না। হ্যাঁ হাফিজ ভাই, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, এক সেকেন্ড। অমিত ভাই এই ভিডিওটা দেখানোর পরেই 20 মিনিট হয়ে গেল, প্রায় 20 মিনিট হয়ে গেল, আমি খালি বলতেছি আপনি কাছে হাফিজ ভাই, অমিত ভাই সেটা দেখা। অমিত ভাই, এটা হচ্ছে বাংলাদেশ সেকুলার ইউটিউব পেজ থেকে আমি দিয়েছিলাম। হ্যাঁ আমি ওটাই খুঁজছি আসিফ ভাই, ওটাই খুঁজছি। আচ্ছা হাফিজ ভাই, এখান থেকে ঘেরঘের শব্দ আসছে, আমি ওনাকে একটু মিউট করে রাখছি। আচ্ছা কৃষ্ণ ভাই, আপনার কি আর কিছু বলার আছে? আমরা শুনেছি আপনার। না না না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই। আমরা আরো দুই একজনকে একটু যুক্ত করি। অমিত ভাই ততক্ষণ একটু এটা খুঁজে আসিফ ভাই, আমার প্রশ্নের উত্তরটা কি আপনি দিবেন? হ্যাঁ ভাই, আপনার প্রশ্নতে আমরা আসছি, তো আমরা আগে না না, আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে নেন, আমার তো কাজ আছে। আমি তো প্রশ্নের উত্তর দিতে রাজি নাই এখন, আমাকে আমার প্রশ্নের উত্তর আগে দিতে হবে। ভাই কাজ থাকলে আপনি তো চলে যাবেন, আপনার কাজ থাকলে চলে যাবেন। আমার প্রশ্নের উত্তরটা দিবেন না আপনি? আমরা আগে জিনিসটা একটু দেখে নিই, চেক করে নিই যে আপনি আসলে এই কথাটা বলেছিলেন কিনা। অমিত ভাই এটা ভিডিওটা শেয়ার দিবেন। আমার মানে আমি ইচ্ছা করতে যে আপনি তখন সে খুঁজুক, অমুক ভাই খুঁজতে থাকো, আপনার আমি কথা বলতে থাকি। আপনি থাকা অবস্থাতেই সেই জিনিসটা আমরা একটু শুনতে চাই, যে কথাটা আপনি বলেছিলেন কিনা। আমি বলতে চাচ্ছি অমিত ভাই খুঁজতে থাকুক, আপনার আমি কথা বলতে থাকি। অমিত ভাই, আপনি কি টাইমটা পেয়েছেন? ওই যে টাইমটাই আমার ঠিক ইয়েটা পাচ্ছি না, আমি ওইটাই কিছুদিন আগে এক সেকেন্ড। আচ্ছা মানে থাকেন, আমি বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এখানে ইয়েটা শেয়ারটা আমি বের করলাম। হ্যাঁ, এখান থেকে রিমুভ করলাম, পরে আমি ইয়ে করি। হ্যাঁ অমিত ভাই, আপনি তাহলে এটা চালান, আমি আরো একজনকে যুক্ত করছি। আপনি একটু চেক করে দেখেন কোন সময় উনি কথাটা বলেছিলেন। আরেকজনকে যুক্ত করছি। ম্যান, আপনার এখান থেকে আচ্ছা ম্যান, আপনার এখান থেকে খুবই ইকো হচ্ছে, আমরা তো আপনার কথা শুনতে পাবো না এইভাবে হলে। আপনাকে আমি একটু সুযোগ দিচ্ছি, আপনি আপনার কথাটা বলে চলে যান তাহলে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আসিফ ভাইকে আমার উত্তর দিচ্ছেন না। না, এইভাবে আসলে ম্যান আপনার সাথে কথা বলা যাবে না, আপনার এখান থেকে প্রচন্ড ইকো হচ্ছে, যেটার কারণে আমরা আপনার কথা শুনতে পাবো না। আপনি চেষ্টা করেন দিচ্ছেন না তাহলে। ভাই একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন। আমি কত ধৈর্য ধরবো? আমি তো কতক্ষণ যাবত আপনি প্রশ্নের একটা প্রশ্ন করেছি, উত্তর দিতে পারতেছেন না। বললাম যে ভাই মার সাথে। ভাই আপনাকে তো আমি শুরুতেই বলে দিয়েছি যে আপনার আল্লাহ চ্যাম্পিয়ন হয়েছেন, আপনার নবী চ্যাম্পিয়ন হয়েছেন, আপনিও চ্যাম্পিয়ন হয়েছেন, আপনারা সবাই চ্যাম্পিয়ন জিতেছেন। না, আমার যে জানার যে বিষয়টা, নাস্তিকরা তার মায়ের সাথে মিলন করতে পারে কিনা, এটাই আমার জানার বিষয়। মানে আপনি কি আচ্ছা আচ্ছা দেখেন, এখানে শুনুন। জি অবশ্যই। তবে কি আপনার কি এরকম ইচ্ছা হয়? ইসলাম ধর্মটা বলতেছি আমি, নাস্তিকদের। ও আচ্ছা, ইসলাম এটা বাধা দিয়ে রেখেছে দেখে আপনি বলতে পারছেন না। জি 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 অবশ্যই। ও আসিফ ভাই শোনা গেছে? ওয়ান মোর অমিত ভাই, কি এরকম করতেছে ওই কিছুদিন আগেও তো দেখলাম। মানে আপনি আপনার কাছে এই আপনার মাথায় জিনিসটা কেন আসলো ভাই? আপনি কি আপনার মায়ের সাথে কোনোভাবে কি আপনার কি এরকম ইচ্ছা হয়? ইসলাম ধর্মটা বলতেছি আমি, নাস্তিকদের। ও আচ্ছা, ইসলাম এটা বাধা দিয়ে রেখেছে দেখে আপনি বলতে পারছেন না। জি 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 অবশ্যই। ও আসিফ ভাই, অমিত ভাই থ্যাংক ইউ অমিত ভাই, আমাদের টেপ শোনা আবার শোনাবার জন্য। পরেরটা শোনাচ্ছেন না কেন? পরের অংশ শোনাচ্ছেন না কেন? পরের অংশ তো আমি কি একটা অবস্থা, তাই না? মানে ওনারা কতখানি ডিসগাস্টিং যে ইসলাম ধর্ম ওনাদেরকে বাধা দিয়ে রেখেছে দেখে ওনারা। না, আমি তো এটা বলি নাই। আসিফ ভাই মনে হয় এখন অমিত ভাই, হাফিজ ভাই একটু ওয়েট করেন। অমিত ভাই একটু দৃশ্যটা একটু কল্পনা করেন তো, উনি বাসায় বসে আছেন, ওনার মা বাসায় ঘুরছে এবং উনি তাকিয়ে ভাবছেন, আহারে আল্লাহ পাক আমাকে যদি নিষেধটা না করতো, ইস। মানে এই দৃশ্যটা একটু কল্পনা করেন তো, মানে কিরকম একটা ডিসগাস্টিং একটা মানে চিন্তা আমাদের।
আমি এরকম চিন্তা করতেছি যে আসিফ ভাই তার বিবিকে তালাক দিচ্ছে আর তার বিবি তার ছেলের সাথে একত্রিত বিছনায় শুয়ে উঁচু উঁচু খেলতেছে, এটা যেরকম ওই রকমই। এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, এটা কি আমরা কখনো বলেছি যে আমার ছেলে আমার সাথে কে কার সাথে কি করবে, এগুলো কি আমরা বলেছি? কিন্তু উনি নিজে এখন জি তো জি আপনি- অবশ্যই করে, উনি কিন্তু নিজে জি জি অবশ্যই জি, জি, অবশ্যই করেছেন। জি জি অবশ্যই করলেন। আমি বললাম পরের লাইন তো আমি বলে দিয়েছি। ভাই আপনি মাঝখানে বারবার কথা বলছেন ভাই, আপনি disgusting মানুষ। ইনি মানে সত্যি, মানে ইনি সত্যি মানে উনি মানে কোনো কথা মানে কোনো কিছু আগাবুড়ো কিচ্ছু বোঝেন না উনি। মানে 9 বছর বয়সী তাকে একটা শিশু নাকি সেই জিনিসটা উনি জানেন না। সত্যি মানে সত্যি বিনোদন আজকে মনে হতো। আমি এত হেসেছি আসিফ ভাই, সরি।